আসসালামু আলাইকুম, গুড ইভিনিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনারা অবশ্যই অবগত হয়েছেন আজ আজ 3 দিন আগে থেকে আজ থেকে 3 দিন আগে থেকে আমাদের প্রত্যেক 7টায় এভরিডে 7টায় আমাদের স্পেশাল লাইভ হয়। তো এর আগে প্রথম লাইভ হয়েছিল প্রাইমারি কোশ্চিন নিয়ে, বিগত কোশ্চিন। সেকেন্ড লাইভ হয়েছিল ইন্টারসিভ কোশ্চিন। গতদিন কোনটা হলো? গতদিন হলো হচ্ছে খাদ্য অধিদপ্তর 11 থেকে 20তম গ্রেডের। আজকে লাইভ হচ্ছে স্পেশাল, সেটা হচ্ছে আমাদের ব্যাংক জব। বিদ্যাবাড়ির যে একটা পুরো একটা ব্যাংক জবের জন্য একটা টিম আছে, সেটা আজকে প্রমাণ করার জন্য আমরা চলে এসেছি। আজকে বিগত বিগত আমাদের বিগত ব্যাংকের লাস্ট যে 10 ব্যাংকের সিনিয়র অফিসার পরীক্ষা হয়েছিল, সেই কোশ্চেনটা আমরা নিয়ে এসেছি। তো সাথে আমি আছি, আমার সাথে আপনি দেখতে পাচ্ছেন আমাদের বিদ্যাবাড়ির প্রাণের স্যার, প্রাণপ্রিয় টিচার আমাদের শ্রদ্ধেয় ওশন স্যার। ওশন স্যার অবশ্য সবকিছুই পারে, বাট আজকে ওশন স্যার আপনি বলবেন কি কি দিবেন আজকে। আজকে কি কি পার্ট আছে? তো আজকে হচ্ছে যে যেহেতু স্যারেরা সবাই ব্যস্ত আছেন, ক্লাসে আছেন স্যারেরা, তো সেই দিক থেকে যেহেতু আমি একটু এখন ফ্রি আছি, তো আমি বাংলা এবং জিকে এই দুইটা পার্ট নিব, পাশাপাশি আইসিটি যেটা আছে কম্পিউটার, এটা একটু সলভ করে দেওয়ার চেষ্টা করব। আসলে ওশন স্যার যে কোন বিষয়ে মানে লাইভ নিবে, মানে যেমন আমি আসলে সবাই জানে স্যার ম্যাথ নিবে, বুঝতে পারছেন, কিন্তু ওশন স্যার আসলে কোন বিষয় নিবে এটাকে বলতে পারবে না, বুঝতে পারবেন, কারণ উনি সব বিষয়ে এক্সপার্ট এবং এত সুন্দর করে ব্যাখ্যা করে দেয়। যাই হোক, মাশাআল্লাহ, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত। তো যাই হোক, আজকে কিন্তু আমরা চতুর্থ দিনে চলে আসছি। চতুর্থ দিনে আমরা ব্যাংক জবের যে লাস্ট সিনিয়র অফিসার পরীক্ষা হয়েছে 2023 সালে, সেইটার কোশ্চেন আমরা আজকে সলভ করবো। ওকে, সাথে আমাদের ইংলিশ টিচার জয়েন করবেন ইনশাল্লাহ। আরেকটা বিষয় আপনাদের বলে দিচ্ছি, আমাদের 7 দিন ব্যাপী যে বর্ণাঢ্য যে আমাদের লাইভ সেশন হচ্ছে প্রত্যেক দিন বা প্রত্যেক দিন 7টায়, এটার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে যে আমরা স্প্রেড করে দিতে চাই, যে আমাদের স্যার দেখেন এই যে আমাদের হচ্ছে টি শার্ট, তো আমরা এটা স্প্রেড করে দিতে চাই যে বিদ্যাবাড়ির প্রত্যেকটা কোর্স থেকে আপনি 60% ডিসকাউন্ট লিখে নিতে পারতেছেন। তার মানে আপনি 100 টাকার প্রোডাক্ট আপনি 60% বাদ দিচ্ছেন, মানে 40% পে করে 40 টাকায় ওই প্রোডাক্টটি নিতে পারতেছেন, বুঝতে পারছেন। ধরেন এই কলমের দাম 100 টাকা, এখন যদি এটা আমরা বিদ্যাবাড়িতে সেল করে, তাহলে এটা জাস্ট 40 টাকাতে নেবেন। ক্যান ইউ ইমাজিন? তাহলে এইভাবে আমাদের শুধু বিদ্যাবাড়ির শুধু আমাদের এইগুলো কোর্স না, বিদ্যাবাড়ি আইটি নামে আরেকটা আছে, আমাদের হচ্ছে অঙ্গ সংগঠন আছে আইটি, আমাদের এখানেই আছে। তাদেরও প্রত্যেকটা কোর্সে 60% ডিসকাউন্ট। সো এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে আরো দুইটা জিনিস থাকতেছে, পাশাপাশি দুইটা গিফট থাকতেছে। একটা হচ্ছে যে পুরো কোর্সের একটা রেকর্ড কোর্স সম্পূর্ণ ফ্রি থাকতেছে, পাশাপাশি প্রত্যেকটা ব্যাচই, পাশাপাশি আমাদের যে চলমান এক্সাম ব্যাচ গুলো আছে সেটাও থাকতেছে এটার সাথে ফ্রি। ওয়াও, ভেরি গুড। মানে একই সাথে কি অনেক কিছু থাকতেছে, মানে কি হচ্ছে যে অল ইন, মানে অল কোয়ালিটিজ ইন 1%, ব্যাপারটা এরকম যে সব ধরনের গুণ যেমন একটা পার্সেন্টের মধ্যে থাকে। তা আপনার হচ্ছে এই কোর্সের মধ্যে আপনি ধরেন আপনি ব্যাংক কোর্সে ঢুকবেন, এই ব্যাংক কোর্সে আপনি ব্যাংকের সেরা টিচারদের যে রেকর্ড ক্লাস বিদ্যাবাড়ির কাছে আছে, ওই ক্লাসগুলো হচ্ছে ওইগুলো আপনাদের এক্সট্রা মানে ফ্রি হিসেবে দিচ্ছে। এবং এক্সাম ব্যাচে ভর্তি হলে কিন্তু আপনি পে করে এক্সাম ব্যাচে ভর্তি হতে হবে, সেই পেমেন্টটাও আপনাকে ফ্রি করে দিচ্ছে। শুধু 60% ভর্তি হচ্ছেন এই জন্য, বুঝতে পারছেন, এই জন্য মানে সোজা কথা যে আপনি এই যে বাংলা ভাষা, আমাদের যে 21শে ফেব্রুয়ারি, এই ভাষার প্রতি সম্মান জানানোর জন্য বিদ্যাবাড়ি এটা করেছে। অন্যান্য প্রতিষ্ঠানের কথা আমরা জানি না, বাট বিদ্যাবাড়ি সবসময় ইউনিক জিনিস করার চেষ্টা করে। শুধুমাত্র এই যে ভাষাকে সম্মান দেওয়ার জন্য আমাদের অনারেবল এমডি স্যার এই ডিসিশন নিয়েছে। এবং এই বিদ্যাবাড়ির ইতিহাসে বিসিএস এর কোর্স 800 টাকায়, মানে এটা অবিশ্বাস্য একটা, এটা আসলে অবিশ্বাস্য। জি, অবশ্যই এই সুযোগটাকে হাতছাড়া করাটা ঠিক হবে না, অবশ্যই, কারণ সুযোগ সব সময় আসে না, জীবনে একবারই আসে। সেটা আমি আমার জীবনে পেয়েছি যে সুযোগ একবারই আসে, ওই সুযোগ আর কখনো ফিরে আসবে না। সো ইউটিলাইজ ইউর অপরচুনিটি। তো যাই হোক, আপনারা জয়েন করেছেন, ইউটিউব থেকেও জয়েন করেছেন, আমি দেখতে পাচ্ছি। তো আপনারা অবশ্যই এই লাইভটা একটু মানে কি করবো যে শেয়ার করে দিবেন। আর ব্যাংক কোর্সে ভর্তি হয়েছি স্যার, ব্যাংক কোর্স ভেরি গুড, ওয়েলকাম টু দ্য ব্যাংক কোর্স। ওকে, ইনশাআল্লাহ, তাহলে আমরা চলে যাই নাকি স্যার? জি অবশ্যই। আচ্ছা, আমাদের চলে যাচ্ছে। তারপর আমরা প্রথমে বলে দিই, দেখেন এই যে ফেব্রুয়ারি উপলক্ষে 7 দিন ব্যাপী সকল কোর্সে মহাস্যার কোর্সের নাম প্রথমে শুরুতেই কোর্সগুলো নিয়ে আসি, বাট এটা আসলে আপনাদের আই এম ডুইং দিস ফর দ্য বেটারমেন্ট অফ ইউ, আপনাদের ভালোর জন্য আমি এটা বলে দিচ্ছি যে 47তম বুলেট লাইভ ব্যাচ চলছে এখন। কোর্সের ছিল হচ্ছে 7,000 টাকা। আমি বললাম না যে আপনি একটা 100 টাকা একটা প্রোডাক্ট আপনি 40% পে করতেছেন, তো 7,000 টাকার প্রোডাক্ট 100% পে করলে 7,000 টাকা পে করবেন, এখন 40% পে করবেন, 40% পে করে 800 টাকা হয়। ক্যান ইউ ইমাজিন?
বিসিএস এর কোর্স। অবশ্যই। ওকে, মানে আমরা এত কিছু ডিসকাউন্ট করেও মনে করো 500 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে 6000 টাকা 5500 টাকা ভর্তি করাতাম স্টুডেন্টদের, তাই খুশি হতো। আর ওই কোর্সে এখন 800 টাকা বিক্রি। 2800 টাকা, পাশাপাশি একটা রেকর্ড কোর্স থাকতেছে আবার প্রায় record course- 7000 টাকা ওই রেকর্ড কোর্সটার মূল্য, তাহলে অনেক। পাশাপাশি এক্সাম ব্যাচ থাকতেছে, তাহলে অনেক কিছু। হ্যাঁ, মানে আপনারা ঈদে যে শপিং করবেন রোজার মধ্যে, জি, তো অবশ্যই। এটাও কিন্তু এক ধরনের শপিং, এটা কিন্তু রিয়েল ইনভেস্টমেন্ট, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার এটা আপনার জীবনের real প্রকৃত ইনভেস্টমেন্ট। ওকে ওকে, আয়েশা খাদিমকে চাপাই নবাব থেকে, ওকে ভেরি গুড, থ্যাংক ইউ। এখন এখন দেখেন এই যে লেখা আছে যে Primary, লিখিত, এটা আমি জাস্ট একবারে লিখে বলে দিই, এখানে আপনি বুঝে নিন। এখানে আমি লিখছি, বলছি এখানে 28 বিসিএস পিডি প্লাস লিখিত কম্বাইন্ড লাইভ ব্যাচ, এখানে 14000 টাকা, মাত্র 5600 টাকা পাচ্ছেন। আর প্রাইমারি অ্যাডভান্স স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ 6000 টাকা, 2400 টাকা পাচ্ছেন। এটা 4000 কিছুদিন আগেও কত 30 বা 40% ডিসকাউন্ট দেওয়া হয়েছিল, তারপর 3.5 বা কতটা দিয়ে ওখান থেকে 500 টাকা ডিসকাউন্টের জন্য কত স্টুডেন্ট যে আমাকে ফোন করে, স্যার একটু ডিসকাউন্ট দেন। 500 টাকা ডিসকাউন্টের জন্য আমাকে কতজনকে তো ফোন দেওয়া লাগে, যেটা ডিসকাউন্ট করে দেন, অমুক নাম্বার। এখন ডিরেক্ট আপনারা 2400 টাকা পাচ্ছেন। বলেন তো স্যার, এই কোর্স যদি শেষ মানে এই 7 দিন পর যে ডিসকাউন্ট অফ হয়ে যাবে, তখন কি আপনি স্যার আমরা কি রিকোয়েস্ট করে অবশ্যই ভর্তি করতে পারবো? তখন আর পারবো না, হয়তো 200-500 টাকা ডিসকাউন্ট দেবে, কিন্তু 2400 টাকায় নেভার এভার। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছিলেন যে অনার্স পাশে ব্যাংকে আবেদন করা যাবে কিনা। অবশ্যই যাবে, ব্যাংকে আপনারা আবেদন করতে পারবেন অনার্স পাশে। অবশ্যই আপনি 4 বছর মেয়াদি, আপনি যদি কোনো অনার্স করে থাকেন বা 4 বছর মেয়াদি যে কোনো কোর্স করে থাকেন, হ্যাঁ আপনার হচ্ছে ইন্টারমিডিয়েট পরে, তাহলে আপনি অবশ্যই বাংলাদেশের যে কোনো পরীক্ষা, সরকারি পরীক্ষা দিতে আচ্ছা, ব্যাংকের কোর্স কি লিখিত প্রিলি? জি, লিখিত এবং প্রিলি একসাথেই হবে, যেহেতু আমাদের প্রিলি হয়ে গেলে, রেজাল্ট হয়ে গেলে বেশি দিন সময় দেয় না আমাদেরকে, 7 দিন থেকে 15 দিনের মধ্যে রিটেন পরীক্ষা হয়ে যায়, তো সেই জন্য আমরা একবারই কম্বাইন করিয়ে থাকি। ওকে, এখন দেখেন 19তম শিক্ষক নিবন্ধন প্রিলি অ্যাডভান্স ব্যাচ 6000 টাকা ছিল 2400 টাকা। 2400 টাকা। আবার 11 থেকে 20 নম্বর লাইভ ব্যাচ 5000 টাকা ছিল, মাত্র 2000 টাকা। এখানে কিন্তু রিটার্ন সহ। জি, রিটেন সহ আছে। আবার ব্যাংক বুলেট কম্বাইন্ড লাইভ ব্যাচ 2400 টাকা। তো ব্যাংকের কোর্সে 2400 টাকায়, মাত্র 2400 টাকা। 2400 টাকা আপনার প্রিলি এবং রিটেন দুটাই হয়ে আর যাচ্ছে। বিদ্যালয়ের টিচার বুঝতে পারতেছেন কতটা কোয়ালিটি। এবং আমাদের ব্যাংকে এখানে যারা ক্লাস নেন, বাংলাদেশ ব্যাংকের এডি ডিডি সবাই হচ্ছে ব্যাংকার। ওকে, জি, অবশ্যই। যাই হোক, আমরা চলে যাই, এগুলো নিয়ে আর কথা বলবো না, আমরা হচ্ছে চলে যাচ্ছি আমাদের সেই, এখন আমাদের মেইন ইতে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, জি অবশ্যই। আচ্ছা, এখন এটাতে আচ্ছা, আমরা প্রথমে ম্যাথ নিয়ে আসছি আর কি, ম্যাথ। তো আমরা একটু ইয়ে করবো, থরা মানে হচ্ছে কিছু ম্যাথ করব, কিছু কি সাধারণ জ্ঞান, কিছু বাংলা, এরকম নাকি স্যার? জি স্যার, মিক্সড করে আর কি দেখি করব। আমরা একটু ম্যাথে দেখি, প্রথমে বড় ম্যাথ মানে এক্সাম গুলো যেভাবে হয়ে থাকে চাকরি পরীক্ষা, ওইভাবেই করব আমরা, মিশ্রণ ঘটিয়ে করব। এক্স্যাক্টলি। তাহলে দেখেন এখানে বলা হয়েছে, দেখেন প্রথমে তা শুরু করে দিই। হ্যাঁ, জি অবশ্যই। আচ্ছা শোনেন, আমাদের ওষুধ স্যার কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো ম্যাথ পারে, আর ওনার কাছে মানে বিসিএস এর ম্যাথের চেয়ে ওনার কাছে ব্যাংকের ম্যাথ সহজ লাগে, বুঝতে পেরেছেন? আমি তো দেখি উনি মাঝে মাঝে লাইভে আসে উইদাউট প্রিপারেশন ছাড়া, মানে আমারই দেখা লাগে উনি প্রিপারেশন ছাড়াই আসে। হ্যাঁ, বলে স্যার কেমনে এত দ্রুত সময় পারেন, মাশাআল্লাহ। তো যাই হোক, দেখেন A B C D E are 5 consecutive numbers in increasing order, দেখা যাচ্ছে নাকি জুম করতে হবে? Increasing order of size, deleting one of the 5 numbers from the set decrease the sum of the remaining numbers in the set by 20%, which one of the following numbers was deleted? দেখেন, আসলে ব্যাংকের ম্যাথটা হচ্ছে আপনি ইংলিশ ভার্সনে আসে, বাট আপনি যখন ইংলিশ ভার্সনের ম্যাথটা অভ্যস্ত হয়ে যাবে, তখন কিন্তু ইংলিশ ভার্সন ম্যাথ ছাড়া আর কোনো ম্যাথ ভালো লাগবে না, তখন ভালো লাগবে না। এটা ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারছেন? ল্যাঙ্গুয়েজ। এই জন্য আমরা বলি যে আপনি বিসিএস ক্যাডার হবেন বা যে কোনো পরীক্ষায় আপনি কি করবেন, ক্র্যাক করবেন, তাহলে অবশ্যই কি মিনিমাম একটা কোয়ালিটিপূর্ণ কি আপনার ইংলিশ স্ট্যান্ডার্ড হতে হবে, তাই না? জি অবশ্যই। কারণ বলে যারা চাকরি পাচ্ছে তারা কি ইংলিশ পারে? অবশ্যই পারে। জি অবশ্যই। কারণ ইংলিশ না পারে তো চাকরি পাওয়া তো সম্ভব না, তাই না? তো আপনার এই যে এই রিডিং হ্যাবিট, এই ব্যাংকের যে ম্যাথ আসে, এই রিডিং একবার পড়ে যে বুঝতে পারবে না, তাহলে তো এখানে তো তাহলে মানে তার ইংলিশের এতই দুর্বল, সে যদি বাংলাদেশের সর্বনিম্ন জব ট্রাই করে তার অনেক বেগ পেতে হবে। জি অবশ্যই। আপনি কি একমত? জি জি অবশ্যই। ব্যাংকের রিডিং ম্যাথ মানে যে ইংলিশ ম্যাথ পারতেছে না, বুঝতেছে না, আর যদি না বোঝেন আমার মনে হয় 2-3টা ক্লাস করলেই মনে হয় এটা ইজি হয়ে যাবে। তারপর আমি দেখেন বলছে এবিসিডি হচ্ছে কনজিকিউটিভ না, পরপর সংখ্যা, কয়েকটা ওয়ার্ড গুলো জানতে হয় ব্যাংকের জন্য, পরপর সংখ্যা। বলছে যে এদের মধ্যে থেকে আমি একটা নাম্বার ডিলিট করব, ডিলিটিং দ্য 5 নাম্বারস ফ্রম দ্য সেট। এই দেখেন, এটা তো সাবজেক্ট, বুঝতে পারছেন? এটা ডিলিটিং, এটা ডিলিটিং আর কি, ডিলিটিং, বুঝছেন? ডিলিটিং অফ দ্য 5 নাম্বারস ফ্রম দ্য সেট। এই সেট থেকে যখন আপনি একটা নাম্বার ডিলিট করবেন, ডিক্রিজ করে, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ডিক্রিজ করে। কি ডিক্রিজ করে? দ্য সাম অফ দ্য রিমেইনিং নাম্বারস
বাই 20%, রিমেইনিং নাম্বার 20% ডিক্রিজ করে। তা আমি এখানে 3 থেকে 4 রকম ভাবে করব, কিন্তু আমি বেসিকটা করাবো এখন। স্যার বেসিক জি, অবশ্যই, একটা করাবো। বেসিক যদি 20 সেকেন্ডে হয় তাহলে বেসিকটাই ভালো। জি অবশ্যই। ধরেন এখানে এবিসিডি পর সংখ্যা, তাই না? ধরেন মনে করেন একটা সংখ্যা x, পরের সংখ্যা কত x+1, পরের সংখ্যা কত x+2, x+3, x+4, আর এই হচ্ছে দেখেন হ্যাঁ, x থেকে শুরু হতে 5টা। এটা হচ্ছে a, এটা b, এটা c, এটা d, এটা e, তাই না? এখন বলেন তো, বলছে আমি এখান থেকে একটা নাম্বার ডিলিট করব, করার পরে আপনার এখান থেকে কি হবে, টোটাল নাম্বারে 20% কি ফল করবে, মানে কমে যাবে। তো এখন হিসাব করে দেখেন এটা সবগুলো যোগ করলে কত হয়। হ্যাঁ দেখেন কত সহজ, দেখেন এটা কিন্তু বেসিক কিন্তু করাচ্ছি। হ্যাঁ এখান থেকে স্যার দেখেন 5x, জি 5x, আর এখানে 4 3 7 8 9 10, জি 10, এটা 20% কমে দেবে, এটা 20%, এটা কমে যাবে। 20% মানে কত, 20/100, জি অবশ্যই। 100 দিয়ে ভাগ করলে এখানে কি হয়, মনে করেন হচ্ছে 1/5 হয়, 1/5। তো বলেন তো এই যে এটাকে 1/5 5 দিয়ে ভাগ করা, 5 দিয়ে ভাগ করলে দেখেন a প্লাস b কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তার মানে কি a কেও 2 দিয়ে ভাগ, b কেও 2 দিয়ে ভাগ, তাই না? তো 5 দিয়ে যদি ভাগ করি এটাকে, তাহলে 5x কে 5 হলে x হয়, এটা ভাগ 2 হয়, x+2 কমে জি, গেছে। তাহলে এটা ডিলিট করছি, সেটা ডিলিট করছিলাম, বুঝতে পারছেন? কত সুন্দর। দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং, দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। এটা কি বেসিক, আমি তো শর্টকাট দিলে দিতে পারতাম, বাট এটা বেসিক। এই বেসিকটা তো আপনার 20 সেকেন্ডে হয়ে গেল, তাই না? এভাবে করবেন, ওকে? আর এটা যে রিটেন আসবে না কোনো কথা না, জি রিটেনে আসতে পারে, রিটেন আসতে পারে। এটা মনে হয় দেখেন কোন একটা পরীক্ষা রিটেন, আমার খেয়াল হচ্ছে না কোন পরীক্ষা এটা রিটেন আসছিল। এখন দেখেন এইগুলো হচ্ছে, দেখেন এটাও দেখেন স্যার, এটা হচ্ছে আমি তো অনেক, মানে আমি লাইফে মানে জীবনে এত ব্যাংক ক্লাস নিছি, মনে হয় যে কি বলবো 2000 পার হয়ে গেছে। মানে আমি 2000 কি 9 বছর ক্লাস নিছি, 9 বছর আমি ব্যাংকের ক্লাস নিছি, লাস্ট 9 ইয়ার্স। তো তাহলে এতগুলো ক্লাস, আমি আসলে 2000 বেশি হতে পারে, হ্যাঁ 10,000 হতে পারে, বলা যায় না, এত বেশি ক্লাস নিছি আমি। এই ম্যাথটা হচ্ছে আইবিএ সবচেয়ে বেশি পরীক্ষা দিত এটা, হ্যাঁ, এবং এটা অনেক ব্যাংকে, প্রাইভেট ব্যাংকে রিটেন এসেছে। হ্যাঁ রিটেনে, আমি রিটেনে অনেক ম্যাথ এটা করেছিলাম। যাই হোক আমি এটা প্রায় শর্টকাটে করে দিচ্ছি আর কি, বা জিনিসটা বোঝার জন্য। বল মানে পাত্র এস কন্টেইনস মার্বেল, মানে একটা পাত্রের ভিতরে আপনার কি মার্বেল আছে। হ্যাঁ এখানে একটা পাত্রের ভিতরে মার্বেল আছে। হ্যাঁ বলছে এখান থেকে এই মার্বেল গুলো 4 ভাগের 1 ভাগ, এই মার্বেলের 4 ভাগ করবেন, 1 ভাগ যদি আপনি রিমুভ করে দেন, সরাই দেন বা ফেলে দেন, তাহলে এই বলটা অর্ধেক ক্যাপাসিটি হয়। এই 4 ভাগের 1 ভাগ অর্ধেক, মানে এইটুকু থাকে, মানে এইটুকু থাকে না, মানে এই জিনিসটা থাকে, মানে শুধু এইটুকু থাকে। আপনি এই মার্বেল যতটুকু মার্বেল আছে না কেন, এখান থেকে যদি আপনি 4 ভাগের 1 ভাগ কমিয়ে ফেলেন, তাহলে আপনার এই টোটাল ক্যাপাসিটি, পাত্রের ক্যাপাসিটি অর্ধেক হয়। তার মানে কি এইটুকু হচ্ছে অর্ধেক, এইটুকু হলো। এখন বলছে if 100 marbles are added to the ball, আমি যদি এখান থেকে নতুন করে, হ্যাঁ এখন নতুন করে যদি আমি এখান থেকে 100 মার্বেল আমি যোগ করে দেই, তাহলে এটা ফুল হয়। তার মানে কি অর্ধেক ক্যাপাসিটি কি 100 দিয়ে পুরো করেছে, তাহলে অবশ্যই তাহলে এখানে 100 আছে। তার মানে টোটাল ক্যাপাসিটি হচ্ছে কি 200 মার্বেলস আর বল ইন 200। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি? দেখেন কত সহজ হয়ে গেল। ওকে, তো এইভাবে আপনি করতে পারেন। আচ্ছা আরেকটা ম্যাথ করে, আরে বেশ কয়েকটা ম্যাথ করে স্যারকে দিব, স্যার দাঁড়ায় আছেন, আমার নিজের কাছে লাগতেছে না, সমস্যা নেই স্যার, আপনি সলভ করে দেন। যাই হোক আমি আর কয়েকটা ম্যাথ করি, তারপর স্যারকে দিয়ে দিচ্ছি। স্কয়ার এবিসিডি, দেখেন এখানে স্কয়ার এবিসিডি, হ্যাঁ এটাকে জুম করে দেই। জি অবশ্যই। স্কয়ার এবিসিডি, দেখেন এবিসিডি স্কয়ার ইজ ইনস্ক্রাইব ইন আ সার্কেল। এই ইনস্ক্রাইব মানে কি জানেন? ইনস্ক্রাইব মানে হচ্ছে কোনো কিছু ভিতরে থাকা, হ্যাঁ কোনো কিছু ভিতরে ইনস্ক্রাইব, হ্যাঁ ইনস্ক্রাইব মানে ইমপ্রিন্টেড হওয়া, বুঝছেন, মানে খোদাই করা। ইনস্ক্রাইব মানে কি ভিতরে থাকে। তাহলে আবার ডিসক্রাইব মানে কি বর্ণনা করা, ওটা কিন্তু আলাদা। আচ্ছা, স্কয়ার এবিসিডি ইজ ইনস্ক্রাইব, তার মানে এই স্কয়ারটা ইনস্ক্রাইব আছে এই সার্কেলের মধ্যে। তার মানে হচ্ছে এটা একটা, আমি চিত্রটা আবার দেখাচ্ছি, এটা একটা হচ্ছে স্কয়ারের সবগুলো বাহু সমান থাকে। এই স্কয়ারটা আপনাকে কি করেছে, একটা বৃত্তের ভিতরে, আমি এভাবে চিত্র ড্র করি, বৃত্তের চেহারা যেরকম হোক এরকম ইনস্ক্রাইব করে, বৃত্তের ভিতরে আছে। দেখেন স্কয়ার ইজ ইনস্ক্রাইব ইন সার্কেল, মানে স্কয়ারের মধ্যে, সার্কেলের মধ্যে আছে স্কয়ার। এটা কি এবিসিডি, এভাবে দিচ্ছে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি। এখন বলছে রেডিয়াস নাকি আবার 4 সেন্টিমিটার, এটা রেডিয়াস, হ্যাঁ তো রেডিয়াস হচ্ছে 4, তার মানে এখান থেকে এটা রেডিয়াস না বলেন এই বৃত্তের, এটা হচ্ছে 4, তাহলে অবশ্যই এটাও কি হবে স্যার 4 হবে, তাহলে 4 হবে। তাহলে ক্যালকুলেট কি হচ্ছে, এখানে অবশ্যই বলছে যে এখানে গ্যাপ হয়, ওখানে বলবে ক্যালকুলেট দা কি এরিয়া অফ কি হচ্ছে স্কয়ার এরিয়া আছে। তো এখন বলে এই স্কয়ারের এরিয়া মানে কি, স্কয়ারের এরিয়া হচ্ছে মানে একটা বাহুর উপর হোল স্কয়ার। জি, বাহু স্কয়ার, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা দৈর্ঘ্য যা প্রস্থ যা। তো আমার তাহলে একটা বাহু লাগবে। তো এটা দেখেন একটা জিনিস মাথায় রাখেন,
সমকোণী ত্রিভুজে দেখেন আমি একটা ট্রিক্স শিখে দিয়ে করি এটা। এই সমকোণী ত্রিভুজের দুটো বাহু কি হচ্ছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ দুটো বাহু সমান, তাহলে এরা টুইন হয়, এটা 1 এটা 1 এটা √2 হয়, বুঝতে পারছেন? তার মানে এই বাহু থেকে যদি এই বাহু যায় √2 তে গুণ করতে হয়, আর এই বাহু থেকে এই বাহু আসে √2 তে ভাগ করতে, দেখেন √2 তে ভাগ করলে 1 হয়, এটা √2 তে গুণ করলে √2 হয়। তাহলে এরা মনে করে তিন ভাই আমার দুই ভাই টুইন, এটা কত বড় ভাই, এই টুইন থেকে বড় ভাই যখন যাব তখন আমার কি হবে, √2 তে গুণ করতে হবে, বড় ভাই থেকে টুইনে যাচ্ছে √2 তে ভাগ করতে হবে। তাহলে বলেন তো এই যে স্কয়ার মানে কি, এর মধ্যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? এটা 45। তাহলে এটা হচ্ছে বড় ভাই, হ্যাঁ, আর এটা কি ছোট ভাই বা টুইন। বড় ভাই থেকে ছোট ভাই আসছে √2 তে ভাগ করতে হবে, আর এখানে 8 কে √2 তে ভাগ করলে 4√2 হয়, বুঝতে পারছেন? এখানে 4√2 হয়। একটু এক্সেপশনই পড়লাম আজকে। তাহলে একটা বাহু মানে 4√2, তার মানে স্কয়ারের একটা বাহুর উপর ফোর্স করে তো কি হচ্ছে, এরিয়া ফোর্স করে মানে 16, আর √2 স্কয়ার মানে কত 2, তার মানে কত 32। এই হচ্ছে আমাদের আনসার। তাহলে এইভাবে করবেন, বুঝতে পেরেছেন? অথবা আপনি দেখবেন যে এখানে একটা স্কয়ারের কি হচ্ছে কি, এটা কেবল স্কয়ারের হচ্ছে কর্ণ, কর্ণ হচ্ছে √2 এ, এটা সমান সমান 8 দেওয়া আছে, তাহলে এই সমান সমান কত 8/√2 সমান সমান কত 4√2। তাহলে এ মানে হচ্ছে একটা বাহু স্কয়ারের, তাহলে এ স্কয়ার, তাহলে √4√2 হোল স্কয়ার। আশা করছি এটা বুঝতে পেরেছেন। আপনারা কিন্তু অবশ্যই কি করবেন, লাইভটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, দেখেন 32 আছে, 32, হ্যাঁ 32 আছে। আর এটা আরো খুবই সহজ জিনিস, এটা খুবই মানে ভেরি ভেরি ইজি। এখানে দেখেন, এখানে বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট আর্ন অন এ প্রিন্সিপাল অফ টাকা 100, আমার বলছে 2 years at 10% সিম্পল ইন্টারেস্ট এন্ড রেট। এখানে দেখেন এর চেহারা দেখে কি বুঝলেন, এখানে বলছে দেখেন what is the difference between amount of interest earned on a principal of টাকা 100 for 2 years at 10% simple interest and 10% compound interest। মনে করেন আপনি 100 টাকা ইনভেস্ট করেছেন, আপনি যদি 100 টাকা ইনভেস্ট করেন তাহলে 10% ইন্টারেস্ট রেটে এবং 10% ইন্টারেস্ট রেটে সরল এবং যৌগিক মুনাফার পার্থক্যটা কত। আপনি যদি 100 টাকা যদি বলেন 100 টাকা ইনভেস্ট করেন, এটা হচ্ছে আপনি ইনভেস্টমেন্ট, 100 টাকা ইনভেস্ট করলে 10% কত, এক বছর পরে 10% মানে কত, তাহলে আপনি 110 টাকা আসবে, 10 টাকা হলো। আবার দ্বিতীয় বছরে কত হবে, আবার 10 টাকাই পাবেন, এটা তো সিম্পল 20 টাকা হলো। তাহলে আপনি 100 টাকা ইনভেস্ট করেছেন, তাহলে 10% যদি ইন্টারেস্ট হয়, তাহলে এক বছর পরে 10% মানে কি 10 টাকা পেলেন, দ্বিতীয় বছর 10 টাকা পাবেন, তার মানে সরল মুনাফার ক্ষেত্রে আপনি 20 টাকা পাচ্ছেন সুদ। চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি, প্রথম বছরে 100 টাকার 10% ঠিকই পাচ্ছেন 10 টাকা, দ্বিতীয় বছরে কি হবে, এই 10 টাকা 100 টাকার সাথে যোগ হয়ে 110 এর 10% হবে, তাই না? কারণ চক্রবৃদ্ধি কি হয়, সুদের উপর সুদ হয়। তাহলে এটা কি হচ্ছে 11 টাকা, তার মানে 21 টাকা আসতেছে, 21 টাকা। তাহলে 10 ছিল, এখানে 11 টাকা, তার মানে 21 টাকা। তাহলে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আপনার সুদ হচ্ছে 20 টাকা 2 বছর পরে, আর কম মোডের ক্ষেত্রে হচ্ছে কত 21 টাকা। তাহলে পার্থক্য কত বেশি, 1 টাকা। আনসার ইজ 1 টাকা। এটা হচ্ছে সিম্পল জিনিস, মুখে মুখে করতে পারতে, তারপর লেখালাম আর কি। আর এখানে বলা হয়েছে যে 0 less than x less than, দেখেন 0 less than x less than equal to 1, এর মানে হচ্ছে মানে 0 পর থেকে 1 পর্যন্ত। এই দেখেন যদি বলতো যে 0 থেকে x less than 1, তার মানে 0 এবং 1 এর মাঝখানে, বুঝতে পারছেন? এই যে দেখেন 0 এবং 1 এর মাঝখানে, তার মানে এইটুকু নেওয়া লাগবে। কিন্তু যখন বলছে 0 পর থেকে বাট 1 পর্যন্ত, মানে 1 সহ নিতে পারবো, তার মানে x এর মান আপনি মানে 0 পর মানে কত, আপনি 0 পরে কত হতে পারে, আপনি যেই মানটাই ধরেন না কেন আপনি 1 পর্যন্ত নেবেন, 1 সহ নেবেন, তাহলে x এর মান সর্বোচ্চ মান 1 নিতে পারবেন না। এখানে বলতে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু, তো যেহেতু এখানে প্লাস x আছে, তার মানে এখানে x এর মান সর্বোচ্চ নিলেই আপনি এই মানটা সর্বোচ্চ মান পাবেন। তাহলে একের আগে যদি দশমিক মান বলেন তো, দশমিক মান কত, এই যে দেখেন এখানে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, আপনি 1 সহ নিবেন, ঠিক আছে, 1 সহ নিবেন। আর এখানে 0 পর থেকে, হ্যাঁ 0 পর থেকে, তার মানে কি এখানে 0.1 0.2 0.5 নিতে কত 1 পর্যন্ত নিতে পারবেন। তো সবচেয়ে বড় মান আপনি নিবেন হচ্ছে কত 1, কারণ 1 ধরলে এখানে যেহেতু প্লাস x আছে, তো x এর মান 1 ধরবেন। তাহলে x এর মান যদি 1 ধরি, 1 - 1 হোল স্কয়ার প্লাস কত 1 স্কয়ার, 1 মানে 0 স্কয়ার প্লাস কত হচ্ছে 1, 0 + 1 মানে কত হচ্ছে 1, আনসার হবে 1। এটা দেখলে বলা যায়, এটা খুবই সহজ ছিল, বুঝতে পারছেন? খুবই সহজ, তার মানে সহজ ম্যাথ। তার মানে স্যার 20টা ম্যাথ আছে, 20টা ম্যাথে কি কঠিন দিবে না? 20টা ম্যাথের মধ্যে আপনার 3-4টা ম্যাথ কঠিন দিবে, 3-4টা একটু কঠিন হতে পারে, আর 4-5টা হচ্ছে স্ট্যান্ডার্ড, আর 5-7টা খুবই সহজ দিয়ে। এটা হচ্ছে খুবই সহজ। হয়তো আমরা এই যে ইংরেজি ভার্সন বলে আমরা কি ভয় পেয়ে যাই, কিন্তু ম্যাথ গুলো দেখেন কত সহজ, অত্যন্ত সহজ, একদম ছোট, মানে সংক্ষেপ সময়ে করা যায়, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু ম্যাথ গুলো সমাধান করা সম্ভব, ব্যাংকের যে ম্যাথ, একদম ইজি, একদম। এটা কিন্তু আমরা বিসিএস এ পড়তাম, হ্যাঁ ওই যে পয়েন্ট দিয়া, হ্যাঁ এটা বিশেষ করে ইয়েতে আসতো আর কি, আপনার ওই যে মেন্টাল এবিলিটিতে আসতো।
তো এখানে দেখি মেন্টাল এবিলিটি, এটা আমি করে দিই, আর ছোট ছোট ম্যাথ আর কি। বাট এটা কিন্তু এই মেন্টাল এবিলিটি আপনি এটা পারেন, মানে ব্যাংকে কিন্তু আপনার মেন্টাল এবিলিটি আসে, কিন্তু ব্যাংকের তো স্যার কখনো কোর্সে ইয়ে লেখা থাকে না যে কি কি থেকে আসবে, কি কি থেকে আসবে। ম্যাথ আসবে, ম্যাথ আসবে। ব্যাংক ম্যাথ বলতেই পাটিগণিত বোঝায় ম্যাক্সিমাম সময়, কিন্তু আপনাদের মেন্টাল এবিলিটি থেকে দুই একটা কোশ্চেন আসে। ওকে, আচ্ছা তাহলে দেখেন এখানে বলছে পয়েন্ট এ ইজ 10 কিলোমিটার ওয়েস্ট অফ পয়েন্ট। তো আপনি এটা যখন চিন্তা করেন ভালো করে বুঝেন, এটা উপরে হচ্ছে নর্থ, নিচে সাউথ, এখানে ইস্ট, এখানে হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে আমার পূর্ব, উত্তর, দক্ষিণ, পূর্ব, ডান দিকে হচ্ছে পূর্ব, বাম দিকে পশ্চিম। এখন বলেন এখানে দেখেন এ ইজ 10 কিলোমিটার ওয়েস্ট অফ পয়েন্ট বি, বলছে এ হচ্ছে বি এর ওয়েস্টে আছে। তাহলে এ যদি বলা হয় আচ্ছা সোহাগ স্যার কোথায়, সোহাগ স্যার ওশন স্যার ডান সাইডে, তাহলে ওশন স্যারকে আপনি খুঁজবেন যে ওশন স্যার কোথায়, যেহেতু সোহাগ স্যারকে পাচ্ছেন না, ওশন স্যারকে খুঁজবেন, ওশন স্যার ডান সাইডে যাবেন, সোহাগ স্যারকে পাবেন, তাহলে ওশন স্যারকে আপনার খোঁজা ধরে রাখবে। তো এখন বলছে যে পয়েন্ট এ ইজ 10 কিলোমিটার ওয়েস্ট অফ পয়েন্ট বি, বলছে পয়েন্ট এ হচ্ছে বি এর ওয়েস্টে, তাহলে আপনি বি কে আপনি ধরেন বি এখানে আছে, বি এর ওয়েস্ট কোন দিকে, দেখেন ওয়েস্ট মানে কত, এই দিকে, তাহলে এই দিকে কি আছে বলেন তো, এই দিকে আছে হচ্ছে এ আছে এখানে, তাহলে 10। ওকে, এখন বলছে পয়েন্ট বি ইজ 30 কিলোমিটার নর্থ অফ পয়েন্ট সি, পয়েন্ট বি হচ্ছে সি এর 30 কিলোমিটার নর্থে, তাহলে সি কে এমন ভাবে দিবেন, দেখেন সি এর 30 কিলোমিটার নর্থে, সি কে এমন ভাবে দিবেন সি এর নর্থে যেন বি থাকে, তাহলে সি কে এখানে দিবেন না, বলেন এই যে এখানে দিবেন, তাই সি কে আপনি এখানে দিবেন। হ্যাঁ, একটু বড় করি, এটা হচ্ছে সি মনে করেন, তাহলে এখানে হচ্ছে কত 30 কিলোমিটার, 30 কিলোমিটার। ওকে, এটা 30 কিলোমিটার, তো এটা হচ্ছে কত, এটা 10, এটা কত 30, এটা হচ্ছে এ মনে করেন। এখন বলেছে পয়েন্ট সি ইজ 20 কিলোমিটার ইস্ট অফ পয়েন্ট ডি, পয়েন্ট সি হচ্ছে ডি এর ইস্টে আছে, ডি এর কি আছে, ইস্টে আছে, তাহলে পয়েন্ট সি ইজ 20 কিলোমিটার ইস্ট অফ পয়েন্ট ডি, ডি এর ইস্টে সি আছে। তো এখন বলেন তো সি তো অলরেডি ফিক্সড হয়ে গেছে স্যার, জি অবশ্যই, এখন ডি কে আপনাকে মানে ইচ্ছা মতো দিতে হবে। এখন কি হবে, ডি কে এমন ভাবে দিবেন ডি এর ইস্টে যেন কি থাকে, সি থাকে, তো ইস্ট তো এইদিকে, তাহলে ডি এর ইস্টে থাকে, ডি কত 20 কিলোমিটার, 20 কিলোমিটার, যে এখান থেকে 10, তো তাহলে এখানে ডি দেই, এখানে ডি দিলাম, ডি এর 20 কিলোমিটার, এটা হচ্ছে কত 20 সি। তাহলে ডি এর দেখেন তো এইদিকে কি ইস্ট না বলেন, তাহলে ডি এর ইস্টে কি সি না, দেখেন পয়েন্ট সি ইজ 20 কিলোমিটার ইস্ট অফ পয়েন্ট ডি, মানে ডি এর ইস্টে হচ্ছে পয়েন্ট সি। রিতা চন্দ্রদেব জয়েন করেছেন, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। বনলতা সেন জয়েন করেছেন, বনলতা সেন আবার হাসি বুদ্ধিকে অনেক ইয়ে করেছে, থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো। সবাই মিলে ক্লাস করলে আসলে খুব ভালো লাগে, পরিচিত ফেস সবাই, জি পরিচিত, এনার রেগুলার ক্লাস খুব ভালো লাগে, বিদ্যাবাড়িকে খুব ভালোবাসে মনে হয়, তাই না? আমরা বিদ্যাবাড়িকে ভালোবাসি, এই জন্য বিদ্যাবাড়িতে থাকবো, আসি ইনশাল্লাহ। এখন বলা হয়েছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন পয়েন্ট এ এন্ড এ, ডিস্টেন্স সবসময় কি হয়, স্ট্রেট লাইন হয়, তাই না? স্ট্রেট লাইন সবসময় কি হয়, স্ট্রেট লাইন হয়। তো আপনি যে এইদিকে যে ঘুরে ঘুরে আসলে দেখবেন ডিসটেন্স হচ্ছে কি, এই যে এটা হচ্ছে, এটা হলো ডিসটেন্স, এটা হচ্ছে আপনার ডিসটেন্স, এইটুকু দিয়ে এটা চাচ্ছে। তো এটা অবশ্যই কি করবে, এই ধরনের এতে আপনার সমকোণী ত্রিভুজ এরকম একটা ডায়াগ্রাম আসবে, সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ ড্র করেন, এখানে হচ্ছে দেখেন এটা যদি আপনি এরকম টানেন, তাহলে দেখেন তো এটা কি হচ্ছে, এটা লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা কত অতিভুজ লাগবে। তো এখান থেকে 20 30 হলো, এখান থেকে 30 হবে, বলে 30 হবে, আর এখান থেকে এটুকু 10 হলো, এখান থেকে 10, তাহলে এখান থেকে 10 না, এটা কিন্তু 10 হচ্ছে, মানে এই যে এটুকু আর কি, ছোট কথা আপনার এটুকু 10, এটা 10, এটা 30, তাহলে এটা কত হবে, তাই না? এটাই জি অবশ্যই, তো এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। কত আমরা জানি অতিভুজ সমান সমান বা হাইপোটেনাস আর কি যেটা বলে, হাইপোটেনাস অতিভুজ রুট ওভার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, এটা জানেন তো, এই জন্য লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে কত 30 স্কয়ার, আর এখানে কত 10 স্কয়ার, তার মানে কত হচ্ছে এখানে 1000 হবে, 1000 কে আবার এভাবে লেখা যায়, স্যার আমি ভেঙে ভেঙে লিখি, 100 ইনটু কত 10, তার মানে কত হবে, 100 কে রুট করলে 10 হয়, আর এখানে কত রুট 10 হবে। আচ্ছা 10 রুট 10 ইনটু রুট 10, জি 10 রুট 10 आंसर আছে না, জি 10 রুট 10, দেখেন কত সহজ। আর এই ম্যাথটা করে দিই, দেখেন কত, এটা কিন্তু সহজ ছিল, বুঝতে পারছেন, এটা জাস্ট করতে হবে। এখানে বলছে যে এই রম্বাস ইজ এ কোয়াড্রিলেটারাল, দেখেন এইগুলো খুব ভালো না, কিছু জিনিস মুখস্থ রাখতে হয়। রম্বাস মানে রম্বাস, যে চতুর্ভুজের 4টা বাহু সমান কিন্তু কোণ সমকোণ না, তাকে বলে রম্বাস বলা হয়। মানে বড় ক্ষেত্রে কি সবগুলো বাহু সমান, সবগুলো সমান, জি অবশ্যই, তাকে বলা বড় ক্ষেত্রকে চ্যাপ্টা করলে, মনে করে থাবড়াবেন চ্যাপ্টা হয়ে যাবে, তাহলে মনে করেন কি হচ্ছে, এই যে আমাদের এটা বড় ক্ষেত্র, এটা হচ্ছে বড় ক্ষেত্র, এটাকে যদি আপনি একটু থাবড়ান তাহলে মনে করেন চ্যাপ্টা হয়ে যায়, এটা হচ্ছে রম্ব। তাহলে যেহেতু সবগুলো বাহু সমানের প্রত্যেকটা কোণ সমকোণ, তাকে বলা হয় বর্গক্ষেত্র, আর কোণগুলো সমকোণ না সেটা হয় রম্বাস। তো রম্বাসের ক্ষেত্রে কি হয়, সব বাহু কিন্তু সমান থাকে, বুঝতে পেরেছেন?
বড় ক্ষেত্রে ইয়ের মতো, বড় ক্ষেত্রের মতো, রম্বস সবগুলো বাহু সমান থাকে। আর হুজ এনি টু অপোজিট সাইডস আর প্যারালাল, এটা প্যারালাল না বলেন তো? যে এটা এবং এটা প্যারালাল, এটা সমান না? এটা জি অবশ্যই। দেখেন আমি এটা এবং এটা কি প্যারালাল আছে, এটা এটা প্যারালাল আছে, বুঝতে পারছেন? এবং এই রেখা এটাও কিন্তু প্যারালাল, বুঝতে পারছেন? এরকম প্যারালাল আছে, প্যারালাল মানে কি সমান্তরাল। তাহলে এটাও কি হাসা কথা, মানে ঠিক কথা। whose all sides are equal and four angles are equal to 90। এই যে আমরা তো বলি নাই, আমার বলছে যে স্কয়ারের সবগুলো কোণ হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি হবে, কিন্তু রম্বসে হবে না। তাহলে এটা রং ইনফরমেশন। তাহলে आंसर এ এবং বি, এ এবং বি দেওয়া আছে। দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। ওকে, এটা অনেক বড়, বাট এটা 10 সেকেন্ডের ম্যাথ, আমরা করে দিবনি। তো ওশন স্যার একটু ম্যাজিক দেখাক। ওশন স্যার মনে করেন ওনার ক্লাস আমি নিজেও করি, খুব ভালো লাগে। তো স্যার আপনি একটু তাহলে এটাতে আছে নাকি আলাদা করে? আচ্ছা, আলাদা সম্ভবত আছে, আলাদা আছে, একটু করে দেন। একটু বাংলা আছে, বাংলা। স্যার একটু বাংলা পড়াও। ওকে স্যার, আপনি এই পাশে আসেন। তো সমন্বিত যে 10 ব্যাংক ছিল, 10 ব্যাংকের যে প্রশ্নটি ছিল, যে পরীক্ষাটি হয়েছিল 2023 সালে, তো এখানে যে বাংলা থেকে যে প্রশ্নগুলো এসেছিল খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন আসছে এবং খুবই ক্রিটিক্যাল প্রশ্ন, মানে বেসিক টাইপের প্রশ্নগুলো এখানে এসেছে। এখান থেকে বাংলার প্রশ্নগুলো ব্যাংকের ক্ষেত্রে একটু বেসিক নির্ভর প্রশ্নই হয়ে থাকে। তো শুরুতেই যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে ব্যাকরণের আলোচ্য বিষয় কি। এই প্রশ্নটা কিন্তু বিসিএস এও এসেছিল, একটু অন্যভাবে আসছে যে ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি। ব্যাকরণের আলোচ্য বিষয়টা কি? ধ্বনি, বাক্য, শব্দ, নাকি সবগুলোই সঠিক? তো আমরা জানি যে যে কোনো ভাষার ব্যাকরণের মূল আলোচ্য বিষয় হচ্ছে মূলত 4টি। সেটা হলো কি? ধ্বনিতত্ত্ব, শব্দ বা রূপতত্ত্ব, তারপর হচ্ছে কি বাক্যতত্ত্ব বা পদক্রম, এবং আরেকটি হচ্ছে অর্থতত্ত্ব। এই 4টা তথ্যই হচ্ছে কি মূল আলোচ্য বিষয়। এছাড়াও আরো 3টা অপ্রধান আলোচ্য বিষয় আছে। ছন্দ আছে, ছন্দ তত্ত্ব আছে, অলংকার তত্ত্ব, এবং কি লেক্সিকোগ্রাফি, যেটাকে বলা হয় কি অভিধান তত্ত্ব। তো এগুলো হচ্ছে কি আলাদা, এগুলো হচ্ছে অতিরিক্ত, অপ্রধান। তবে প্রধান আলোচ্য বিষয় হচ্ছে কয়টি? 4টি। তো এই 4টির মধ্যে দেখেন ধ্বনি তত্ত্ব তো আছে, বাক্য তত্ত্ব আছে, শব্দ তত্ত্ব আছে। তাহলে উত্তর হবে কোনটি হবে? সবগুলোই সঠিক হবে। তাহলে দেখেন যে এখানে প্রশ্ন আসে মূলত বেসিক নির্ভর প্রশ্নগুলো আসতেছে। এরপর দেখেন চির ও চির শব্দজোড়ের অর্থ যথাক্রমে। এই যে শব্দজোড়, যে প্রশ্নগুলো কিন্তু অন্যান্য চাকরি পরীক্ষায় খুব একটা আসে না, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে কিন্তু আসে শব্দজোড়। অর্থাৎ একই ধরনের শব্দ, দেখেন চির এবং চির দুইটার উচ্চারণ একই, বানান হয়তো আলাদা কিন্তু উচ্চারণ একই। তো এখানে দেখেন চির এবং চির এই শব্দজোড়ের অর্থ কি হতে পারে? চূর্ণ, নেশাগ্রস্ত, দীর্ঘ, ছিন্ন বস্ত্র, ছুরি, স্বাভাবিক, ছিন্ন বস্ত্র ও দীর্ঘ। কোনটি হইতে পারে? একটু দেখি, উত্তর করার চেষ্টা করি। তো আমরা জানি যে এই যে চির যে শব্দটি আছে, এই চির যেটা বলা হয়, যেমন চিরদিনই তুমি যে আমার, একটা গান আছে না, চিরদিনই তুমি যে আমার। তাহলে এই যে চিরদিনই, চির বলতে কি বোঝায়? এখানে চির শব্দের অর্থ হচ্ছে দীর্ঘ। আর এই যে চির, এই চির দ্বারা বোঝায় মূলত ছিন্ন বস্ত্র। ছিন্ন বস্ত্রকে কি বলা হয়? চির বলা হয়। তাহলে দেখেন এই যে শব্দজোড় থেকেও আপনাদের প্রশ্ন আসে ব্যাংকের ক্ষেত্রে। একটু মিলিয়ে নিবেন অন্যান্য চাকরি থেকে ব্যাংকটা কেন একটু আলাদা এবং কোন ধরনের প্রশ্নগুলো আসে, এটা একটু আপনাদের একটু ধারণা রাখা দরকার। পাশাপাশি দেখেন যে কোন দুটি শব্দ কেবল জন্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। খেয়াল করেন কোন দুটি শব্দ জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়। এখানে দেখেন পাল, কুঞ্জ, নিকর, রাজি, জুথ, মালা, পাল ও জুথ। তো আমরা জানি যে মানুষ, অর্থাৎ যেগুলো হচ্ছে কি ভদ্র প্রাণী, যেমন হচ্ছে মানুষ, এই মানুষের ক্ষেত্রে মানুষের বহুবচনে আমরা কি বলে থাকি? গণ বলে থাকি, তাই না? গণ ব্যবহার করে থাকি। এছাড়া অনেক ধরনের শব্দ আমরা ব্যবহার করে থাকি। কিন্তু জন্তু, জন্তু বলতে বোঝায় ইতর প্রাণী। জন্তু বলতে এখানে কি বোঝাচ্ছে? ইতর প্রাণী যারা, এই ইতর প্রাণীকে বুঝাইতে বা ইতর যে সমস্ত প্রাণী আছে তাদেরকে বোঝানোর জন্য তাদের বহুবচনে আমরা কি বলতে পারি? পাল এবং জুত। এই দুটা শব্দ যোগ করে যে কোনো জন্তুর বহুবচন আমরা করতে পারি। এরপর যদি দেখি পরবর্তী যে প্রশ্নটি আছে, নিচের কোনটি দেশি শব্দ? দেখেন শব্দ থেকে কিন্তু প্রশ্ন আসে। নিচের কোনটি দেশি শব্দ? এখানে 4টি অপশন দেওয়া আছে, চন্দ্র, হরতাল, ডাব, চিনি। তো চিনি তো জানি আমরা, এটা হচ্ছে কি চীনা ভাষার শব্দ। হরতাল যেটা তো আমরা জানি গুজরাটি ভাষার শব্দ। চন্দ্র, এই চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, এগুলো হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ অথবা তৎসম শব্দ। সংস্কৃত অথবা কি অথবা তৎসম আমরা বলতে পারি। তাহলে একটাই শব্দ আছে, সেটি হচ্ছে কি ডাব। এই ডাব শব্দটা হচ্ছে দেশি শব্দ। অর্থাৎ ফলমূল সংক্রান্ত যে শব্দগুলো আছে এগুলো সাধারণত দেশি শব্দ হয়ে থাকে। এরপর দেখেন লোকটি আমাকে সামনের আসনে বসতে অনুরোধ করলেন। এখানে দেখেন যে লোকটি আমাকে সামনের আসনে বসতে কি করেছেন? অনুরোধ করেছেন। এই যে বাক্যটি আছে পরোক্ষ একটি উক্তি আছে, এটার প্রত্যক্ষ উক্তি কি হতে পারে? আমরা যেমন পড়েছি, তাই না, ন্যারেশন যখন পড়েছি ডিরেক্ট এবং
ইনডাইরেক্ট ন্যারেশন, ঠিক তেমনই হচ্ছে কি এখানে উক্তির ব্যবহার আছে, যে লোকটি আমাকে সামনের আসনে বসতে অনুরোধ করলেন। এখানে 4টি অপশন আছে। লোকটি আমাকে বললেন আগে সামনে বসুন, লোকটি আমাকে বললেন আপনি আসুন সামনে বসুন, আরেকটি আছে লোকটি আমাকে বললেন অনুগ্রহ করে আপনি সামনের আসনে বসুন, এবং আরেকটি আছে লোকটি আমাকে বললেন অনুগ্রহ করুন এবং সামনের আসনে বসুন। তো এখানে দেখেন যে লোকটি আমাকে বললেন সামনের আসনে বসতে অনুরোধ করছেন। এই অনুরোধ করা, অনুরোধ করতে কি ব্যবহার হয়? অনুগ্রহ। অনুগ্রহ শব্দটা ব্যবহৃত হয়, অনুগ্রহ। তো যেহেতু এ এবং বি তে অনুগ্রহ কথাটি নাই, তাহলে কি হতে পারে? সি এবং ডি হতে পারে। তো আমরা একটু দেখি যে লোকটি আমাকে বললেন অনুগ্রহ করে আপনি সামনের আসনে বসুন। আরেকটি বাক্য হচ্ছে লোকটি আমাকে বললেন অনুগ্রহ করুন এবং সামনের আসনে বসুন। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? অবশ্যই সি হবে, ডি হবে না। যে লোকটি আমাকে বললেন অনুগ্রহ করে আপনি কি করুন? সামনের আসনে বসুন। এই প্রশ্নগুলো যখন আমরা ক্লাসে আলোচনা করবো আরো বিস্তারিত আলোচনা করবো, যেহেতু এটি প্রশ্ন সমাধান, অনেকগুলো প্রশ্ন আপনাদের সমাধান করে দিতে হবে, তো এই জন্য আমরা সংক্ষেপেই আলোচনা করতেছি। এরপর দেখেন সারা রাত বৃষ্টি হচ্ছে। সারা রাত কোন কারকে কোন বিভক্তি? এই কারক বিভক্তি নির্ণয় করতে গেলে যে জিনিসটা দরকার সেটি হচ্ছে, এখানে 4টি অপশন দেওয়া আছে, কর্মে শূন্য, কর্তায় শূন্য, অধিকরণে শূন্য, অপাদানে শূন্য। কারক নির্ণয় করতে গেলে সবসময় মনে রাখবেন যে ক্রিয়াকে টার্গেট করবেন। এখানে ক্রিয়া হচ্ছে বৃষ্টি হওয়া। এই বৃষ্টি হওয়া ক্রিয়াকে আপনি কে, কি, কখন, কোথায় এগুলো দ্বারা প্রশ্ন করেন, প্রশ্ন করলে কিন্তু সঠিক উত্তর পেয়ে যাবেন। তো এখানে আমাদের টার্গেট শব্দ হচ্ছে কি, আমাদের লক্ষ্য যে শব্দ সেটি হচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে। কে বৃষ্টি হয়েছে, কখন হয়েছে, কোথায় হয়েছে, কি হয়েছে। তো এখানে দেখেন কখন হয়েছে। আমি যদি বৃষ্টিকে, এই ক্রিয়াটাকে প্রশ্ন করি যে বৃষ্টি হয়েছে, কখন হয়েছে, তাহলে কখনের উত্তর কি? সারা রাত। উত্তর কি পেয়েছি? অবশ্যই পেয়েছি। তাহলে কখন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কি কারক হবে বলেন তো দেখি? সেটা হচ্ছে অধিকরণ কারক। স্থান, কাল, পাত্র এগুলো যখন বোঝায় ক্রিয়া সংগঠনের, তাহলে এটা কি হবে? অবশ্যই অধিকরণ কারক হবে। এবং সারা রাতের সাথে শেষে দেখেন কোন ধরনের বিভক্তি যুক্ত আছে কিনা? অবশ্যই নাই। তাহলে কি হবে? অধিকরণের শূন্য বিভক্তি। এরপর দেখেন দৃষ্ট শব্দের বিপরীত শব্দ কোনটি? এই দৃষ্ট শব্দটি এটা 11 থেকে 20তম গ্রেডেও এসেছিল, গতকালকেও আমি আলোচনা করেছি এই প্রশ্নটি। এই দেখেন এটা ব্যাংকেও এসেছে। দৃষ্ট শব্দের বিপরীত শব্দ কি হবে? নম্র, সদয়, মৌন এবং কি সজীব কোনটি হইতে পারে? দেখেন একটু অনেকে উত্তর করতেছেন, আপনারা অনেকে সঠিক উত্তর দিতে পারতেছেন। তাহলে দেখেন যে ব্যাংকের যে প্রশ্ন, অনেকেই হয়তো মনে করে থাকেন যে ব্যাংকের অনেক বেশি কঠিন, কিন্তু যাদের একটু যারা একটু চালাক, যারা একটু বুঝে যে নবম গ্রেড বা 10ম গ্রেডের একটা জব মাত্র 325-এর প্রিপারেশনে আপনি পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে বাংলাদেশে কি বিরল। অন্য কোনো চাকরি নেই নবম 10ম গ্রেডের যে এত কম নম্বর প্রিপারেশনে আপনি চাকরিটা পেতে পারেন, একমাত্র ব্যাংকে এটা কি সম্ভব। তো ধৃষ্ট শব্দ অর্থ হচ্ছে চালাক। চালাক বলতে কেমন? চতুর একটু, তবে এটা ভালোর দিকে না, একটু খারাপের দিকে আর কি নেওয়া হয়, নেগেটিভ অর্থে নেওয়া হয়। তো এটার বিপরীত শব্দ হচ্ছে নম্র, ভদ্র বা বিনয়ী। এরপর দেখেন বাক্যে প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে কোন দোষ ঘটে? এটা অনেকেই ভুল করবেন যে বাক্যে প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে কোন ধরনের দোষ ঘটে থাকে। গুরুচণ্ডালী দোষ, উপমার ভুল প্রয়োগ, দুর্বোধ্যতা, বাহুল্য দোষ। এটা তো অবশ্য অনেকেই ভুল করতে পারেন। কোনটি হবে দেখি একটু কে সঠিক উত্তর দিতে পারেন। যে প্রয়োজনের অতিরিক্ত শব্দ যখন আমরা ব্যবহার করি তখন কি দোষ ঘটে? এটা কি গুরুচণ্ডালী দোষ হবে নাকি বাহুল্য দোষ হবে? যে অবশ্যই গুরুচণ্ডালী দোষ হচ্ছে সাধু এবং চরিত ভাষার মিশ্রণ, এখানে হবে বাহুল্য দোষ। কি হবে? বাহুল্য দোষ হবে। একটা কমন একটা কি উদাহরণ যেটা পরীক্ষায় আসে, যেমন আমরা বলে থাকি সকল আলেমগণ, সকল শিক্ষকগণ। তাহলে গণটাতে বহুবচনে ব্যবহার করেছি, আবার তার সামনে কি বহুবচন বাচক কি একটা সকল, এই শব্দটিও ব্যবহার করেছি। তাহলে প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে কি হয়? বাহুল্য দোষ ঘটে। এরপর দেখেন কোনটি শুদ্ধ বানান। এই যে শুদ্ধ বানান, শুদ্ধি থেকেও কি আসে? প্রশ্ন এসে থাকে। একটু দেখি শুদ্ধ বানান কোনটি হইতে পারে, একটু উত্তর করার চেষ্টা করেন দেখি। শুদ্ধ বানান আমরা কিন্তু আছি এখনো। হ্যাঁ জি, শুদ্ধ বানান দেখেন অনাবাদী, অব্যর্থ, অপদস্থ নাকি অভাগিনী কোনটি হইতে পারে? শুদ্ধ বানান দেখেন কোনটি শুদ্ধ বানান। বানান শুদ্ধিকরণ থেকে কিন্তু প্রশ্ন আসে। ব্যাংকে গ্রামারই বেশি আসে, গ্রামার অংশটা বেশি, সাহিত্য কম আসে তুলনামূলক, একটা দুইটা বা তিনটা এরকম সাহিত্য আসে। তার মানে বিসিএস এর ক্ষেত্রে আপনি সিলেবাস দেওয়া আছে, বাট ব্যাংকের ক্ষেত্রে কোনো সিলেবাস দেওয়া নেই। জি অবশ্যই ব্যাংকের কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারবেন যে এটা গ্রামার বেস কোশ্চেন। হ্যাঁ গ্রামার, জি অবশ্যই। তো এখানে দেখেন যে শুদ্ধ বানান, বানান শুদ্ধিতে দেখেন একটু খেয়াল করেন,
এখানে যে অনাবাদী, অনাবাদীতে দ রস্বইকার হয়, দীর্ঘইকার কখনো হয় না। অব্যর্থতে ব কি হয়, শুধু জ ফলা হয়, আকার এখানে হবে না। অপদস্থ বানান অভাগিনী, অভাগিনী বানানে নি কখনো প্রত্যয় ইনি প্রত্যয় যুক্ত হয় না। অভাগী কি হয়, দীর্ঘইকার হয়, অভাগী। তাহলে সঠিক বানান হচ্ছে এখানে অপদস্থ। তো স্যার এখন কি ম্যাথ করবেন একটু? হ্যাঁ, করা যায়। জি অবশ্যই। আচ্ছা, এখানে নিয়ে আসি। যাক, এখন আবার আমাদের হচ্ছে একটু ম্যাথ আজকে একটু যে অঙ্কগুলো আছে আর কি। ওকে, তো ম্যাথটা মোটামুটি শেষ করে দিয়ে দেই। তো এখানে আমাদের এ পর্যন্ত ছিল। কোনটা আসলে আবার জি জি এরপর হচ্ছে আমরা 55 করেছিলাম, করেছিলাম, এখন হচ্ছে 56। হ্যাঁ। জি অবশ্যই। ও আচ্ছা, এটা করছি, মানে এটাও করেছি। 56 মনে হয় মিস গেছে, সমস্যা নাই। 56 মিস গেছিল, আচ্ছা যাই না, যাই হোক, এটা আমরা করে দিই। 56 যে মিস গেছে। দেয়ার আর 3 doors to a lecture room। বলছে যে একটা রুমে 3টা দরজা আছে, 3টা দরজা। In how many ways can a lecturer enter the room from one door and leave the room from another door? এখানে দেখেন, এটা আমরা বিসিএস এর কোশ্চেন, আমরা বিসিএস এ বিন্যাস সমাস পড়েছি, ইভেন আমরা এটা প্রাইমারিতে পড়াই। তো সবগুলোই গুছানো প্রিপারেশন আমরা সবগুলো করছে, আমি এগুলো পড়াই, আর এগুলো ব্যাংকে আসে, বুঝতে পারছেন? দেখেন, আমি জাস্ট বলছি যে ব্যাংক এবং হচ্ছে অন্যান্য চাকরির প্রিপারেশনের মূল হচ্ছে ম্যাথের ক্ষেত্রে শুধু ইংলিশ ভার্সন হয়, আর কিছু না। এটা দেখেন বিন্যাসের ক্ষেত্রে, বিন্যাস সমাবেশ। তো আপনার একটা টিচার 3টা দরজাতে ঢুকতে পারে, কি বলছে যে ইন হাউ মেনি ওয়েজ ক্যান লেকচারার কি ক্যান এন্টার দ্য রুম ওয়ান ডোর এন্ড লিভ দ্য ফ্রম অ্যানাদার ডোর। তার মানে আমি ঢোকার সময় আমি যে কোনো 3টা ব্যবহার করতে পারবো, বুঝতে পারছেন? আমি ঢোকার সময় যে কোনো 3টা ব্যবহার করতে পারবো, বাট আপনি বের হওয়ার সময় আপনি কি করবেন, 2 ভাবে বের হতে পারবেন, কারণ যে দরজাটা ঢুকছে সেই দরজা নেয়া। তার মানে যে দরজা দিয়ে আমি ঢুকেছি সেই দরজা দিয়ে বের হওয়া যাবে না, বাকি 2টো দরজা দিয়ে বের হতে হবে। তাহলে আপনাকে 3 × 2 মানে কত, 6। এতটি উপায়ে আমি একটা টিচার ঢুকতে পারবে এবং বের হতে পারবে। হ্যাঁ, যদি এই কন্ডিশন থাকে যে দরজাতে ঢুকবে বের হবে বাকি 2টো দরজা দিয়ে, বাকি 2টা আর কি। তাহলে ঢোকার সময় 3টা আর বের হওয়ার সময় কত, 2টা। তার মানে 3 × 6। এটা কেন গুণ হয় জানেন? এগুলো নিয়ম আছে, আমাদের জাস্ট ক্যালকুলেশন করে দিলাম, এর নিয়ম আছে একটা। ধরেন আমি একটু শেয়ার করি, ধরেন আপনি ঢাকা থেকে, ধরেন আপনি বরিশাল যাচ্ছেন। হ্যাঁ, ঢাকা থেকে বরিশাল যাওয়ার জন্য হচ্ছে কয়টা, 3টা রাস্তা আছে। একটা এ রাস্তা, একটা বি রাস্তা, একটা সি রাস্তা। আবার বরিশাল থেকে পটুয়াখালী, পটুয়াখালী যাওয়ার মনে করেন আরো কয়টা আছে, 4টা রাস্তা আছে, বুঝতে পারছেন? এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে একজন ব্যক্তি ঢাকা থেকে পটুয়াখালী যাবে কত উপায়ে? যেমন ধরেন আমি এ পথ, মানে এ পথ দিয়ে গেলাম। ধরুন এ পথ হচ্ছে হয়তো এটা হয়তো বাসের পথ, এটা হচ্ছে কি নদীর পথ, এটা আকাশ পথ, এরকম হতে পারে। তো এ পথ দিয়ে গেলাম, এ পথ দিয়ে গেলে তাহলে আমি ঢাকা থেকে বরিশাল এ পথে গেলাম, আর বরিশাল থেকে পটুয়াখালী 1ও ইউজ করতে পারি, 2 ইউজ করতে পারি, 3 ইউজ করতে পারি, 4। তাহলে কি ভিন্ন দেখেন, তাহলে A1, তারপর কত A2, এরপর কত A3, এরপরে কত হচ্ছে A4। তাহলে এতগুলো রাস্তা আমি ইউজ করতে পারবো, তাই না? তাহলে এটা হচ্ছে এর জন্য চলে, বির জন্য এরকম কারাকর 4টা আসবে, সির জন্য আসবে 4টা আসবে, তার মানে কি 4টা 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 মানে 12টা। তা আমাদের এইগুলো ভেঙে না করে আপনি কি করছেন, মানে ঢাকা থেকে বরিশাল 3 ভাবে যাওয়া যায়, আর বরিশাল থেকে পটুয়াখালী 4 ভাবে যাওয়া। তার মোট কত হবে, 3 × 4 মানে কি 12টি উপায়। এটা সবসময় গুণ করে, এটা সূত্র, এটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে এরকম যে n সংখ্যক জিনিস, ধরে একটি কাজ m সংখ্যক উপায়ে সম্পূর্ণ করা যায়, একটা কাজ m সংখ্যক উপায়ে সম্পন্ন করা যায়। এই কাজের উপর নির্ভরশীল আরেকটা কাজ n সংখ্যক উপায়ে সম্পন্ন করা যায়। তাহলে মোট কাজ সম্পূর্ণ হবে কি, m × n। তাহলে ঢাকা থেকে পটুয়াখালী যাচ্ছেন 3টি উপায়ে, আপনার বরিশাল থেকে পটুয়াখালী উপায় যাচ্ছেন 4টি উপায়। তাহলে ঢাকা থেকে পটুয়াখালী যাবেন 3 × 4 মানে কি 12টি উপায়ে। এগুলো হচ্ছে আমরা সুন্দর করে বুঝে ভেঙে চুরে ভালোবেসে আমাদের জুম ক্লাসে বা লাইভ ক্লাসে আমি পড়িয়ে দিই। কিন্তু এখন তো হচ্ছে লাইভ ডিরেক্ট, আমি যদি এত ব্যাখ্যা করি বাকি প্রশ্নগুলো কিভাবে পড়বো, তাই না? তারপরে বলে দিলাম, বুঝতে পারছেন, বলে দিলাম যে এভাবে আমরা করাই, আরো সুন্দর করে লিখে করাতাম, বুঝছেন, সূত্র সহ। আচ্ছা, এখন এটা আমাদের হয়ে গেল। তার মানে আমার ঢোকার সময় আমি 3টা দরজা ইউজ করতে পারবো, বের হওয়ার সময় যে দরজা ঢুকবো সেই দরজা না হয়ে বাকি 2টো, মানে কি 3 × 6টি। আচ্ছা, এখানে দেখেন, এটা ভেরি সিম্পল একটা জিনিস। তো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে 58 নাম্বার, যেটা 58।
58 নাম্বার দেখেন একটু ভিজিবল হলে খুব ভালো হতো, একটু বড় ম্যাথ এটা, বাট এরপর থেকে বড় ম্যাথগুলো একটু অ্যাভয়েড করবো আর কি, আজকে সময় কম যেহেতু আমাদের অনেক পুরো কোশ্চেন সলভ আর কি। তো ফর এ রিসার্চ পারপাস, এটা পারপাস, হ্যাঁ প্রনাউন্সিয়েশন, এত ইন্ডিভিজুয়ালস আর ইন্টারভিউ, তার মানে এই ইন্ডিভিজুয়ালস মানে এক একজন ব্যক্তি, তাহলে একটা রিসার্চ পারপাসের জন্য মানুষ নিবে কি হচ্ছে 2500 ইন্টারভিউ দিচ্ছে, 2500, তারপর টোটাল হচ্ছে 2500, এটা টি এটা। এখন বলছে অ্যামাং দ্য এত পারসনস হ্যাভ ব্যাংক অ্যাকাউন্টস ইন স্টেট ওন কমার্শিয়াল ব্যাংক, তাদের মধ্যে এতজনের ব্যাংক অ্যাকাউন্ট, মানে এটা এ ধরলাম এ, এবং এতজনের আছে কি প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, মানে কি যে এই 2500-র মধ্যে 750 জনের আছে এই ব্যাংকের অ্যাকাউন্ট, আর 2250 এটা যেটা বিড হতেছি এতজনের মধ্যে কি আছে এই ব্যাংক অ্যাকাউন্ট। এখন বলছে হাউ মেনি অফ দ্য হ্যাভ ব্যাংক অ্যাকাউন্টস বোথ এত এত, মানে দুটোর মধ্যে। ব্যাপারটা এরকম, মনে করেন আপনি একটা ক্লাসের স্টুডেন্ট, ওই ক্লাসে অনেকজন আছে, আপনি এরকম চিন্তা করেছেন আমার ক্লাসে যারা এ বিষয়ে পাশ করছে তারা এই বৃত্তের ভিতরে, যারা বি বিষয়ে পাশ করছে তারা এই বৃত্তের ভিতরে, এবং যে উভয় বিষয়ে পাশ করছে তারা হচ্ছে কি এইটুকু জায়গার মধ্যে, তাই না? তাহলে এখানে বলছে যে এখানে এটা ভেন ডায়াগ্রাম, আর এখানে যারা ফেল করছে তারা হচ্ছে কি না। তাহলে টোটাল মানে কি কত? টোটাল মানে হচ্ছে টোটাল টি, মানে টোটাল মানে কি এই বিষয়ে যারা পাশ করছে তারা এইটুকু, বি বিষয়ে যারা পাশ করছে তার তখন এই বি। কিন্তু দেখেন যখন বিটা আমি লিখলাম তখন কি এই জায়গাটাকে আবার কাউন্ট করলাম না? তা আপনি মনে করেন আপনি বাজার করছেন, আপনি অনেক কিছু কিনছেন, মাছ যদি একবার হিসাব করেন আবার যদি মাছের হিসাব দেন যোগ করেন তাহলে কি অ্যাকচুয়াল হিসাব আসবে না। তাহলে আপনার এ বৃত্ত যখন আমরা কাউন্ট করছেন এইটুকু হচ্ছে এ বৃত্তের, যখন বি বৃত্ত কাউন্ট করলে এই জায়গাটা আবার কাউন্ট করছে, এই জন্য আমরা কি করি আমরা একটা বিয়োগ দিয়ে দিই, এটা হচ্ছে আমরা ভেন ডায়াগ্রাম, বুঝতে পারছেন? আর নান মানে যারা হচ্ছে ফেল করছে বা এরকম আর, বুঝতে পারছেন? তো এটা অনেক ভাবে ইউজ করা যায়, কথায় অ্যাপ্লাই করা যায়, আমরা সুন্দর করে ক্লাসে বলে দিই কোথায় অ্যাপ্লাই করবে, শুধু সিস্টেম জানলে হবে না, আপনি এটা প্রয়োগ জানতে হবে কোথায় অ্যাপ্লাই করবে, বুঝতে পারছেন? এই এখন আমরা তো কখনো বলেন তো কখনো কি মানে কখনো মনে করেন যে সমুদ্র সৈকতে কি মানে বাসর ঘরে ড্রেস পরে তো সমুদ্র সৈকতে যায় না, তাই না? তো ব্যাপারটা এরকম আর কি, আপনার বুঝতে হবে আমরা কিন্তু প্রেসক্রিপশন নিয়ে মাছের দোকানে যাই না যে আমি এখানে ওষুধ কিনবো, এটা বুঝতে হবে। তো আমরা একটা ট্রিক্স বলে দিলে আমরা বলে দেই যে লিমিটেশন কোথায়। তো যাই হোক, এটা হচ্ছে টোটাল, এটা মনে করেন যে এ বিষয়, এটা হচ্ছে বি বিষয়, এটা হচ্ছে উভয় বিষয়, উভয় বিষয় মানে এ বি। তাহলে দেখেন, তাহলে টি মানে টি সমান কত? সূত্র এ প্লাস বি মাইনাস এ বি প্লাস নান মানে তো জিরো, এখানে নান নাই এখানে। তাহলে টি মানে কত? 2500, এ মানে কত? 750, প্লাস বি মানে হচ্ছে 2250, আর এই বিটা আমার লাগবে, আর নান মানে হচ্ছে জিরো, বুঝতে পারছেন? তো এই বির মানটা কত হয় আমাদের এখানে আনসার দেওয়া আছে, মোস্ট প্রবাবলি এখানে 500 হয়, বের করে দিলে দেখেন এখানে যোগ করে এখানে কত হয়? 2000 কত হচ্ছে এখানে? 3000 হচ্ছে, 3000 থেকে 2500 বের করলে 500 হচ্ছে, আনসার ইজ 500। ওকে, তাহলে এরপরে দেখেন এটা দেখেন এরা কত টেকনিকে এরা লিখছে, দেখেন হোয়াট কি বলছে, হোয়াট উড বি দ্য ভ্যালু অফ 20% অফ এম অ্যাজ এ পার্সেন্ট অফ 5, বলছে যে এম এর 20% কত, এই আনসার হিসেবে পি আসবে, বলছে ইফ 8% অফ এম ইকুয়াল টু 4% অফ পি হয়, তাহলে এটা একটা ইকুয়েশন না যে এম এর 8% যা পি এর 4% তা। এখন বলছে পি এর পার্সেন্ট হিসেবে আনসার করতে হবে, আবার বলছি আপনারা হচ্ছে লাইভটা শেয়ার করে দিন। ওকে, আজকে ব্যাংকের লাইভতে মনে করেন আজকে মনে হয় ম্যাথটা মাথার উপর দিয়ে যায়। যাই হোক, আমি একটু স্পিডে পড়াচ্ছি, হ্যাঁ, আপনারা ভেঙে বুঝে নিন। তো এখানে বলা হয়েছে এম এর 20% সমান পি এর কত পার্সেন্ট, তাহলে 8% অফ এম সমান 4% অফ পি। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করেন, বলেন তো এম এর 20% যাচ্ছে, এখন এই 8 এখানে 8 আছে, এখানে কত হবে? এটাকে ক্যালকুলেশন করেন নাকি, এটা যদি আপনি ব্যালেন্স করেন তাহলে এখানে কি 2% অফ এম সমান কত? 1% অফ কি হবে? পি হবে না? বলেন, ক্যালকুলেশন করলাম, 4 দিয়ে এখানে ভাগ হয়ে গেল। এখন বলেন তো এখন পেয়ে গেছি এই 2 কে কি দিয়ে গুণ করলে 20% হবে? 20% অফ এম হবে 10 দিয়ে গুণ করলে, তাহলে 20% অফ এম সমান এটাও 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 10% অফ কত হচ্ছে? পি। তাহলে পি এর পার্সেন্টেজ কত হবে? অ্যাজ এ পার্সেন্ট অফ পি মানে পি এর পার্সেন্ট কত? 10% হবে, আনসার হবে 10%। দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। এটাতে আরো সহজ, দেখেন হুইচ ইজ দ্য লার্জেস্ট বিটুইন টু নাম্বারস ইফ দে আর ইন দ্য রেশিও অফ 6:13 and they are least common multiple মানে কি? এলসিএম। বলছে যে দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে, একটা হচ্ছে 6 ভাগ, একটা 13 ভাগ। বলছে এই দুইটা সংখ্যার লসাগু যদি 312 হয় তাহলে বলছে
যে আমাদের লার্জার নাম্বারটা কত, তার মানে কি এই 13 ভাগটা চাচ্ছি। আমি আবার বলছি দেখেন, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, একটা 6 ভাগ একটা 13 ভাগ, এই যে লসগু দেওয়া আছে বলছে বড় নাম্বারটা কত। এটা আমরা প্রাইমারিতেও পড়াইছি, এগুলো থেকে বিশ্বমাগেরও পড়াই এটা। হ্যাঁ, যারা আমাদের ক্লাস করেছেন তারা জানেন। ইভেন এটা হচ্ছে বিসিএস তো পড়াই, আমরা প্রাইমারি লেভেলেও পড়াই এগুলো, বাট একটা পরীক্ষা আসে দেখেন। এটাকে আপনি ধরেন 6x ধরি, এই সংখ্যাটা 6x, এটা কত 39, মানে এদের লসগু কত, 6 থেকে 39 এর লসগু হচ্ছে 78x, না 3 6 18 8 6 7 8, হ্যাঁ আচ্ছা 7, এত সমান সমান কত লসগু বলছে এরা 312। এলসিএম, এটা এলসিএম হচ্ছে এত সমান সমান এত বলছে, তাহলে এক্স এর মান কত, এই 312, এটাকে হচ্ছে 78 দিয়ে ভাগ, 78 দিয়ে ভাগ করলে এটা কত হয় জানেন, এটা হয় হচ্ছে দেখেন এখানে 4, ডিরেক্ট 4 হয়, এটা ডিরেক্ট 4 হয়, এটা কাটাকাটি করলে এটা 4 আসবে। হ্যাঁ, অথবা কাটাকাটি করতে পারেন, দেখেন 3 দুগুণে 6, তারপরে কত 3 6 3 18, 3 আগে 3 0 4, আবার দেখেন এখানে 2 দিয়ে গেলে 13 হয়, আবার 2 দিয়ে গেলে কত হবে 52, আর দেখেন 4 13 হচ্ছে, দেখেন 4 হয় এটা। তো এখানে তার মানে বড় সংখ্যা মানে কি 4 13 52, আনসার হবে 52। কত সহজ না বলেন, কত সহজ, কত সিম্পল। একদম সিম্পল, এগুলো আসলে করে নিন। দ্য কয়েন্স আর টস, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ এক্সাক্ট টু হেডস। তো 3টা কয়েন টস করলে এখানে হেড এবং টেইল, কয়েনের টস মানে কি, আমরা একটা কয়েন মানে কি বলি, একটা কয়েনের কি থাকে, ধরেন বাংলাদেশের কয়েনে কি থাকে, এক পাশে কি থাকে যমুনা ব্রিজ, তাই না, বঙ্গবন্ধু ব্রিজ, আর একটা শাপলা। তো ইন্টারন্যাশনালি এই কয়েনকে আমরা এভাবে বলি যে একটা হেড একটা টেইল, এক পাশে যদি হেড বলি আরেকটা পাশে টেইল বলি, বুঝতে পারছেন? তাহলে এটা একটা কয়েনের এটা হচ্ছে হেড, একটা হচ্ছে টেইল, বুঝতে পারছেন? তাহলে আরেকটা কয়েন কি হেড, আরেকটা হচ্ছে টেইল, আরেকটা কয়েনের হেড, আরেকটা টেইল। এই 3টা কয়েন আমি টস করব, একটা কয়েন 3বার টস করা আর 3টা কয়েন একবার টস করা একই কথা, বুঝতে পারছেন? এই 3টা কয়েন টস করি, হ্যাঁ টস করি, দেখেন কি হয়, দেখেন এখানে এই হেড, এখানে হেড আসে, এই হেড দিয়ে টেইল আসে, আর এই টেইল দিয়ে হেড আসে, এই টেইল দিয়ে কত আসে, তার মানে কত, এই 4টা রেজাল্ট, মানে এটা একটা গুণফল কত 2 2 গুণ 4টা রেজাল্ট আছে, তাই 4টা রেজাল্ট। এখন যদি আমি 3টা কয়েন টস করি তাহলে এই হেডের জন্য এটা আসবে, এই 4টা আসবে, তাই না? আবার কত, এটা আবার লিখবেন, হ্যাঁ এটা আবার লিখবেন, এই পার্টটা HH এটা নিয়েও এভাবে আর কি, TH এখানে কত TT, তাহলে আবার এই এইচ এর জন্য এটা, এই টি এর জন্য আবার কি হবে, আমার এটা দিতে হবে। এগুলো আবার সুন্দর করে করাই, বুঝছেন, সুন্দর করে, এগুলো আসলে খুবই সহজ জিনিস। এইচ এর জন্য এখানে লিখলেন 4টা, এই টি এর জন্য, কারণ টোটাল মানে কি 2 2 2, তোমার 2 2 4 8টা রেজাল্ট হবে, এরকম করে 8টা রেজাল্ট হবে। এই হচ্ছে আপনার 8টা রেজাল্ট হবে। এটা একটা দেখেন, এই কোণের এটা পড়লো, এই কোণের এটা পড়লো, এই কোণের এটা পড়লো, এই কোণের এটা, এই কোণের এটা, এই কোণের, এরকম করে 8টা রেজাল্ট আর কি, বুঝতে পারছেন? 8টা রেজাল্ট হতে পারে। এখন আমাকে বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ এক্সাক্ট টু হেডস, এক্স্যাক্টলি 2 হেডস আছে, তাহলে সেটা পড়ার সম্ভাবনা কত? আপনি 3টা কয়েন টস করলেন, 3টা কয়েন টস করলে, যেখানে আমরা যে ক্রিকেট আমরা টস করি এরকম টস করলে, 3টা কয়েন টস করলে 3টা কয়েনে অন্তত 2টাতে হেড পড়বেই পড়বে, মাস্ট, মানে এক্স্যাক্টলি 2 মানে কি 2টাতে কয়েন হেড পড়তে হবে, আরেকটাতে যা আসবে। তাহলে 2টা কয়েন হেড আছে কোথায়, না এটাতে 3টা আছে, এটা হবে না। 2টা কয়েনের হেড আছে হচ্ছে এটাতে হেড আছে, সাথে কিন্তু আবার এখানে হেড আছে, তাই না, ওটাতে আছে নিচে, আবার কত আছে 2টাতে হেড, এই যে এটাতে এটাতে হেড আছে, তাহলে 3টা, তাহলে টোটাল রেজাল্ট কত হচ্ছে 8, আর এখানে 3/8, আনসার হবে কত 3/8, বুঝতে পারছেন? 3/8, দেখেন 3/8 আছে এই জায়গাতে 3/8, বুঝতে পারছেন? 3/8। আচ্ছা, এখন ক্লাস শেষ না, ক্লাস আরো অনেক আছে, ক্লাস আরো অনেক, কত সহজ কি সহজভাবে করানো যায়। তো যাই হোক, এইগুলো হচ্ছে আপনারা করবেন, এটা খুবই সিম্পল জিনিস, এগুলো একটা বড় ম্যাথ, এইগুলো হচ্ছে করতে গেলে একটু সময় লাগবে, কিন্তু ট্রিক্স আছে, সমস্যা না, বাট এটা করে দিই, যদিও এটা বড়। একটা রেক্টাঙ্গুলার শীট পেপার আছে 10 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার ওয়াইড, হ্যাঁ সারা একটু সময় নিচ্ছি, শেষ করে দিব তাড়াতাড়ি। তাহলে এটা আমি করে দিই, এটা একটু কঠিন আছে, বাট আমি করে দিচ্ছি সহজ করে। দেখেন, এই রেক্টাঙ্গুলার শীট পেপার, মানে কি, যে এটা একটা রেক্টাঙ্গল, এটা শীট পেপার, এটা বুঝছেন, এটা হচ্ছে কত শীট পেপার, রেক্টাঙ্গল শেপ, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। এখন বলছে এই রেক্টাঙ্গুলার শীট পেপার মানে 10 সেন্টিমিটার লং এন্ড 8 সেন্টিমিটার ওয়াইড, মানে এটা হচ্ছে কমা দিয়ে লিখতে, মানে কি এই 10 সেন্টিমিটার কার, এই রেক্টাঙ্গল, এই পেপারে, বুঝতে পারছেন? এটা 10, এদের কথা হচ্ছে 8, তাই বলছে। এখন বলছে এই রেক্টাঙ্গুলার পেপার শীটের কি আছে, হ্যাজ স্কোয়ার অফ সাইড 2 সেন্টিমিটার ইচ অফ ইটস
কি হচ্ছে কর্নার। এই যে স্কোয়ার অফ সাইড 2 সেন্টিমিটার কি হচ্ছে এখানে কাট করবে মনে হয়, কাট করবে, বুঝতে পারছেন? এখানে লেখা কাট আছে, কাট করবে। তাহলে এখানে 2 সেন্টিমিটার কাট করে এই শেডটা, তাহলে চতুর্দিকে কাটবে। দেখেন কর্নার মানে এইদিকে মনে করেন যে কাটবে, এইদিকে কাটবে, এইদিকে কাটবে, এইদিকে কাটা হয়ে মানে এদিকে 2, এদিকে 2, এদিকে 2, এদিকে 2 কাটবে। কাটলে বলেন তো তাহলে এই রেক্টাঙ্গুলার শেপের কি কি থাকবে? 2 সেন্টিমিটার কেটে নেয়, ওই যে রাস্তার ম্যাথ করছিলাম, এখান থেকে 2 সেন্টিমিটার কাটলে, এখানে 2 সেন্টিমিটার কাটলে তাহলে থাকে কত? টোটাল 10। 2 2 বাদ দিলে কত? এখানে 6 থাকবে। এখান থেকে 2 কাটলে, এখান থেকে 2 কাটলে এখানে এইটুকু থাকবে কত? এখানে 6 থাকবে। তার মানে এটা কিন্তু অ্যাকচুয়াল ওই যে কাটার পরে এই শেডটা আছে, এই শেডটা আছে, বুঝছেন? এটা কাটার পরে এটা কত? এটা 4 হবে। এখান থেকে 2, এখানে এটা টোটাল 8। 2 2 কাটলে এখানে 4 থাকবে, হ্যাঁ। 2 2 কাটলে এখানে থাকে, 2 2 কাটলে হ্যাঁ হয়ে গেল না? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা এটা হচ্ছে কি, এটা 4 ধরবেন, এটা 4, ওকে, এটা 4। তাহলে এখান থেকে এইটুকু 10, তাহলে এদিকে 2, এদিকে 2 কাটলে এখানে 6 থাকবে, আর এখান থেকে এটুকু 10, আর এখান থেকে 2, এখান থেকে গেলে 4 থাকবে। তাহলে এখন the sheet is then folded to form a tray of depth 2 সেন্টিমিটার। বলছে যে এই শীটটা এখন কি করবে? ফোল্ড করবে, ভাঁজ করবে, ভাঁজ করে কি করবে? স্ট্রে করবে, স্ট্রে। এই স্ট্রের আবার কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে, এই স্ট্রের উচ্চতা কত হবে? 2 সেন্টিমিটার, বুঝছো? এরকম আর কি। এই যে এটাকে এইভাবে 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 কি করবে? এটা 6, এটা 6, এটা 4, এটা এরকম করে থাকবে, এরকম। ফোল্ড করবে। তাহলে এটার দৈর্ঘ্য কত হচ্ছে? 6, এটার প্রস্থ কত? 4, আর উচ্চতা কত হচ্ছে? 2, এই যে 2 এটা। তাহলে এটা আয়তন কত মানে তো? আয়তন মানে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, বুঝতে পারছেন? তার মানে 48, এটা আর কি। যাই হোক, আমাদের একটু বোর্ড প্রবলেম হয়ে গেছে, 48, বুঝতে পারছেন? এই ছিল হচ্ছে আমাদের এই ম্যাথের ইয়েটা, সলিউশনটা খুব সহজ এটা। তো যাই হোক, আমরা একটু করে নিয়ে আসি। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমাদের ম্যাথটা মানে কেটে গেল না? জি কেটে গেছে। ইংরেজি চলে আসছে, ওকে। তাহলে দেখেন আমাদের দেখেন ইংলিশ চলে গেছে না, বাংলা আছে। বাংলা কি শেষ করছেন? না, শেষ হয়নি। আচ্ছা, তো বাংলা এরপর হচ্ছে ইংরেজি শুরু হবে। এখন হচ্ছে ইংরেজি শুরু হবে। আচ্ছা ঠিক আছে, আমার তো ম্যাথ তো শেষ হয়নি, ম্যাথ শেষ হয় নাই, তো ম্যাথ কিন্তু এখনো আছে। তো যাই হোক, এখান থেকে নিয়ে আসা যাবে। দেখো তো ম্যাথ, এসিটা দিয়ে দাও, ম্যাথ দেখো তো নিয়ে আসা যায় কিনা। আর কয়েকটা ম্যাথ আছে। আচ্ছা সমস্যা নেই, স্যার কি আসছে? স্যার চলে আসুক, সমস্যা নেই। আচ্ছা না, আমাদের কিন্তু আকর্ষণীয় ইয়ে আছে কিন্তু, হ্যাঁ, সেগমেন্ট আছে। এই মুহূর্তে আমাদের হচ্ছে আমাদের শ্রদ্ধেয় ইংরেজি শিক্ষক রকিব স্যার, হ্যাঁ, উনি আসছে। যাই হোক, উনি কিন্তু আমাদের ইংলিশ সলভ করবে। তো মেতো আছে না? সলভ হবে এখন না? একটা টুকরো হবে ইংলিশ, ওকে। তো রকিব স্যার আসছে, তাহলে স্যার চলে আসেন। এখন হচ্ছে আসসালামু আলাইকুম স্যার। তো স্যার আপনি এটা সলভ করেন ইনশাআল্লাহ। তো আমরা আপনার সাথে পাশাপাশি আমাদের অপশন স্যার থাকবে, অপশন স্যার বাংলা নেবে, বাকিগুলো নেবে। তবে স্যার একটু যে লাইভ তো শুরু হয়ে গেছে, প্রায় অলরেডি প্রায় ঘন্টা খানিক হয়ে গেছে। তো
তো ইনশাআল্লাহ আমরা ওই দিনে শর্ট টাইমে শেষ করব। আমি শর্ট টাইমে শেষ করে দিব, যা লাগে সেটা কি করে দিবেন, আর দুই স্যার মিলে নিয়ে নেবেন আর কি, উনি হচ্ছে বাংলা এবং ইংরেজি। তো স্যার তাহলে আপনি শেষ করুন। থ্যাংক ইউ। আর আমাদের আমি আবার বলে দিচ্ছি, প্রিয় সোহাগ ভাই, ঠিক আছে, আমাদের খুবই চমৎকার ম্যাথের ক্লাস নেন এবং খুবই জনপ্রিয় শিক্ষক। সাথে তো অসেন ভাই আছেন আমাদের বাংলার খুবই, মানে আমি কি বলবো, এনাদের কাছে আমার নিজেকেই আসলে অনেক ক্ষুদ্র মনে হয় ওনারা যখন ক্লাস নেন। তো আসলে ওনাদের কলিগ হতে পেরে এবং ওনাদের পাশাপাশি ক্লাস নিতে পেরে আমি নিজেকে আসলে ধন্য মনে করি। তো আপনারা লাইভে যারা আছেন, আমার তো আসলে ব্যাংকের ক্লাস হয়তো লাইভে তেমন আসা হয় না, তো আজকে আমরা একটু দেখব যে আমরা যেহেতু প্রশ্ন সলভ করছি আপনাদের প্রিভিয়াস ইয়ার্স এর, তো প্রশ্নগুলো আমরা একটু ইংলিশের মনোযোগ দিয়ে দেখব। প্রিভিয়াস ইয়ার্স আমাদের যে কম্বাইন্ড ব্যাংকের প্রশ্ন এসেছে আমরা একটু দেখব। অসেন ভাই তো আমাদের সাথেই আছেন, আমরা প্রশ্নে চলে যাই প্রথমে। ঠিক আছে, বড় বড় স্যারদের বাক্য সবসময় এরকমই হয়, বুঝতে পারছেন, সবসময় অ্যাপ্রিশিয়েট করে আমাদেরকে, ইনি খুব বড় স্যার। আমি একটু আপনাদের দেখি আপনারা আসলে কে কোথা থেকে বলছেন একটু আমাদেরকে বলবেন এবং লিখবেন যে আমরা আপনাদেরকে কোথা থেকে দেখতে পাচ্ছি, এবং বেশি বেশি শেয়ার দিবেন। আসলে বিদ্যাবাড়ির আমাদের যে আয়োজনগুলো থাকে, আপনারা যারা আমাদের রেগুলার উপস্থিত থাকেন, রেগুলার আমাদের ক্লাসগুলো দেখেন, তারা হচ্ছেন যে আমাদের কি বলবো, আমাদের হার্ট, ঠিক আছে, আমাদের হার্ট। আর আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার দিবেন, তাতে করে কি হবে, আপনার যে ডিয়ার ওয়ান্সরা আছে তারা দেখতে পায়, খুব উপকৃত হয়। তো আমরা একটু দেখি বিদ্যাবাড়ির যে আমাদের বিগত ইয়ারের কম্বাইন্ড সিনিয়র অফিসারের যে প্রশ্ন এসেছিল, আসলে এই প্রশ্নটা আমরা সলভ করছি আগামী যে আপকামিং আপনাদের এক্সাম হওয়ার যে সম্ভাবনা। আমরা তো জানি যে 22 সাল ভিত্তিকের আমরা এখন একটা অ্যাম্বিগিউটিতে আছি যে পরীক্ষা কবে হবে না হবে। তো যদি হয়ে যায়, ওটা যদি ক্যান্সেল না হয়, তো আমরা ধরে নিতে পারি যে আপনার ঈদের পর হয়তো একটা আপনাদের সম্ভাব্য ডেট অথবা টেন্ডারিং হয়ে যেতে পারে। তো আমরা 22 সাল এবং 23 সালের যে পরীক্ষাগুলো আমরা পাবো, আশা করি এখান থেকে আপনারা একটা ধারণা নিতে পারবেন যে কি টাইপের প্রশ্ন আসলে বিএবিএম প্রশ্ন করুক, আইবিএ প্রশ্ন করুক, এফবিএস করুক, যেই করুক, একটা মিল তো থাকবেই ব্যাংকে। দেখা যাচ্ছে যে ব্যাংকে আপনার খুব টাফ টাইপের স্পেলিং মিস্টেক আসে, আপনার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসে, আপনার অ্যানালজি আসে, এগুলো থেকে প্রশ্ন থাকেই, সবসময় থাকে, যে প্রশ্ন করুক। আমরা একটু প্রথম প্রশ্নটা একটু দেখি যে আপনারা পরীক্ষার হলে যেটা সবচেয়ে বেশি প্রথম করবেন, ঠিক আছে, যেটা সবচেয়ে উপরে আপনাদেরকে যে ইনস্ট্রাকশনটা দেয় প্রশ্নপত্রে, সেই ইনস্ট্রাকশনটা ভালো করে পড়বেন, যে কি আমাকে কিভাবে এই অ্যান্সারটা করতে হবে এখানে বলে দিবে। ইডিয়মস এবং ফ্রেজেস দিয়েছে এবং সাম অল্টারনেটিভস দিয়ে। তো অল্টারনেটিভস কি বলেন তো আপনারা, ঠিক আছে, এটা বলবেন, আমাকে অ্যান্সার দিবেন। হ্যাঁ, আমি দেখবো। চুজ ওয়ান হুইচ ইজ বেস্ট এক্সপ্রেসেস ইটস মিনিং। মিনিংটা কি হতে পারে? তাহলে বলেন তো, এই যে হাঁস মানে আমরা যখন বিদ্যাবাড়িতে ক্লাস নিই, আপনাদেরকে আমরা কিছু টেকনিক দিয়ে দিই যে ইডিয়মস এবং ফ্রেজ গুলো আমরা কিভাবে অ্যান্সার করব। যেমন হাঁস, এটা আমরা কি চুপচাপ, নীরব, এটার অর্থটা, ঠিক আছে, এটা অর্থটা। তো আমরা এইভাবে আপনাদেরকে শব্দ বেসিস করে যে আপনারা কিভাবে, যদি প্রশ্নপত্রে যদি কমনও না পান, আপনি কিভাবে অ্যান্সার করবেন। হাঁস মানে, তাহলে নীরবে একটা মানি আপনি যখন চিন্তা করবেন, মানে ওভারডিউ, যে মানিটা খুব বেশি পরিমাণে হয়ে যায়, হ্যাঁ, সেটা নিব না আমরা। ইজি মানি কি, আমরা যে মানিটা খুব ইজিলি পাই, তাই না, ইজি মানি। মানে আর্নড বাই রং মিনস, মানে অসৎ উপায়ে আমরা যে মানিটা আর্ন করি, তাই না। তারপরে হচ্ছে ব্রাইব পেইড সিকিউর সাইলেন্স। বলেন তো, তাহলে আমার হাঁস শব্দটার সাথে কোনটা যাচ্ছে বলুন, কেউ অ্যান্সার দিতে পারবেন? আচ্ছা, তো আপনারা গেস করে নেন তো কি হবে এটার অ্যান্সারটা, আপনারা বলেন দেখি। তাহলে আমরা যখন যৌতুক দিই, তাই না, কিভাবে দিই, সবাইকে ঢাকঢোল পিটিয়ে দিই? নিশ্চয়ই না, তাই না, নিশ্চয়ই না। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ডি, অ্যান্সার ডি। আসি আমরা পরের প্রশ্নটাতে। এখানে আমি একটা আপনাদেরকে হিন্টস দিব, দেখে আপনারা অ্যান্সার বলবেন। হ্যাঁ, বলুন। টু শো দ্য হোয়াইট ফেদার, ঠিক আছে, হোয়াইট ফেদার মানে কি? হোয়াইট ফেদার মানে কি? হোয়াইট মানে কি? সাদা না। ফেদার মানে কি বলেন তো? পালক, তাই না। তো এখন বলেন, হোয়াইট ফেদার মানে কি? আমরা সাদা ভাব নিয়ে কখন থাকে? যখন আমাদের কোনো সবকিছু খুব ইজি থাকে, ঠিক আছে, আমরা কোনো ঝুটঝামেলা যেতে চাই না, ঠিক না, তখন আমরা সাদা মাঠে একটা অবস্থায় থাকি, তাই না। তাহলে
যখন আমরা কোনো কিছু করতে চাই না, নীরব থাকি বা সবকিছু থেকে ধরাছোঁয়ার বাইরে থাকি, ঠিক না, ওই সময় সেই হোয়াইটটা, সাদা রংটা আমরা কি হয় বলেন তো, একেবারে স্মুথ, তার কোনো ভেজাল নাই, ঠিক না। তো আমাদের এই যে কাওয়ার্ডিক কি একটা সাইন থাকে, কাওয়ার্ডিক সাইন মানে কি, কে বিপদে এগিয়ে আসে না, সে নিউট্রাল থাকার চেষ্টা করে, কি থাকে, নিউট্রাল থাকার চেষ্টা করে। তো এভাবে আপনাদেরকে আমরা আসলে কিছু টিপস দিব, এগুলো তো আসলে লাইভ ক্লাসে সব তো দেওয়া পসিবল না, যে প্রশ্নগুলো আলোচনা করছি শুধু সেগুলো থেকে আমরা দিব। হ্যাঁ, আসেন, সোয়ান সং, তাই না, সোয়ান সং, এটা আসলে এখন দেখেন এটা কিন্তু একটা লিটারারি টার্ম, ঠিক আছে। আপনারা যদি গুগল টুগল বা কেউ যদি লিটারেচার স্টুডেন্ট থেকে থাকেন, সে হয়তো দেখবেন সোয়ান সং, দেখা যাচ্ছে যে কোনো একটা আমাদের যে মিউজিক্যাল পয়েটটা থাকে, তো আমাদের ইংলিশে কথা আছে যে রোমান্টিক পিরিয়ডের যে পয়েটটা ছিল আমাদের, আপনারা সেটা আমি আর অনেকগুলো নাম বলবো না, তারা যখন যে লাস্ট ওয়ার্ক গুলো করেছিল তাদের ডেথের আগে, ঠিক আছে, তারা কিছু আপনার কি এটাকে কি বলবো আমরা, তাদের কিছু নিজের আত্ম মনোলোগ করেছিল, ঠিক কি না, তারা তাদের কিছু গ্লানি লিখেছিল, ঠিক আছে। তো এই সোয়ান সংটা হচ্ছে দ্য লাস্ট ওয়ার্ক অফ এ পয়েট অফ মিউজিশিয়ান বিফোর ডেথ, এই হচ্ছে এটার অ্যান্সার। পরেরটা আমরা একটু দেখি, ডোন্ট স্টিক ইউর নেক আউট, বলেন এটা দ্বারা কি বোঝাচ্ছেন, স্টিক তো মানে লাঠি, তাই না, স্টিক লাঠি না, স্টিক আউট আমাদের একটা গ্রুপ ভার্ব আছে, আর নেকটা কি বলেন তো, আমাদের গলা টলা, ঠিক না। তো আমরা গলা টলাকে যদি সোজা করে বলছে আপনি বের করবেন না, ঠিক না, সোজা করে বের করবেন না, তাহলে যদি বের করতে যাই, তাহলে গলা যদি আমরা উঁচু করতে যাই, আমরা যদি কোনো কিছুতে বেশি বেশি গলাবাজি করি, তাই না, কি হতে পারে বলেন তো, হ্যাঁ বলেন কি হতে পারে, সেখানে আমাদের ইনভাইট ট্রাভেল আননেসেসারি, ঠিক আছে, আমরা গলা বেশি বাড়ালে কিছু কি ট্রাভেল নিয়ে আসতে পারি নিজের জন্য, এটা অ্যান্সার হচ্ছে সি। আসুন আমরা পরেরটা দেখি, টু লুক ডাউন ওয়ান্স নোজ, ঠিক কি না, ওয়ান্স নোজ আমরা লুক ডাউন করতে চাচ্ছি, ঠিক কি না। তো দেখি আমরা এটা কি হতে পারে, ব্যাকবাইট মানে কি, কেউ বলতে পারেন, ব্যাকবাইট, ব্যাকবাইট মানে কি বলেন, আমরা বলি না যে তুই আমার, আমরা অন্যের ব্যাপারে ব্যাকবাইট না করি, বলেন তো কি, নিন্দা না করি, কি বলি, একজন একজনের ব্যাপারে নিন্দা কুৎসা না করি, ঠিক কি না। টু শো অ্যাঙ্গার, ঠিক কি না, শো অ্যাঙ্গার মানে কি, আমরা কোনো বলেন রাগ না দেখাই। হ্যাঁ, আসেন, টু ইনসাল্ট ইন দ্য প্রেজেন্স অফ আদার্স, ঠিক কি না, অন্যের সামনে কাউকে আমরা ইনসাল্ট না করি। আর একটা হচ্ছে টু রিগার্ড উইথ হাফ হিডেন ডিসপ্লেজার অর কন্টেম্পট, ঠিক আছে, আমরা যাতে অন্যকে রিগার্ড করি, হ্যাঁ, অন্যকে রিগার্ড করি যে কোথায়, যে হাফ হিডেন ডিসপ্লেজার এবং কন্টেম্পট করতে গেলে ডিসপ্লেজারের ক্ষেত্রে সেগুলোকে আমরা রিগার্ড করি, তাহলে কি হবে বলেন, এটা অ্যান্সারটা কি হবে বলেন, ব্যাকবাইট হবে না, যারা ব্যাকবাইট দিয়েছেন তাদের উত্তর হবে না, বলেন এটা হচ্ছে লুক ডাউন, নিচু করে অন্যের কোনো কিছু দেখলে আমরা সেটাকে রিগার্ড করে নেওয়া, সেটাকে সম্মান প্রদর্শন করা, এটার অ্যান্সার হবে ডি, এটার অ্যান্সার হবে ডি। আসেন আমরা পরেরটা দেখি, তাহলে এই সালের প্রশ্নটা দেখে আমরা বুঝতে পারছি এই সালে বিআইবিএম যখন প্রশ্ন করেছে আমাদের, তারা ভোকেবের উপরে, অর্থাৎ কি আমাদের মেমোরাইজিং পার্টের উপরে অনেক বেশি জোর দিয়েছে, যা দেখতে পাবো। দেখে আমরা প্রসিড হই, পরের পার্টটুকু আমরা দেখি, দেখেছেন। আমরা কিন্তু আমি আপনাদেরকে ফার্স্টে বলেছি, এট ফার্স্ট বলেছি যে আপনারা অবশ্যই প্রশ্নে আপনাদেরকে কি ইন্ডিকেশন দিয়েছে সেটা দেখবেন, তাহলে প্রত্যেকটা প্রশ্নকে আমাদের অ্যাক্টিভ অথবা প্যাসিভ অবস্থায় আছে, আমরা ভয়েস চেঞ্জ করব। হ্যাঁ, তো আসেন, আসলে ইচ্ছা থাকলেও অনেক বেশি দীর্ঘায়িত করতে পারছি না বা বিশ্লেষণ করতে পারছি না, একটু আমরা অ্যান্সারে চলে যাই খুব অল্প সময়ের মধ্যে। one should keep one's promise, ঠিক কি না, আপনারা একটা জিনিস মোডাল অক্সিলিয়ারি যখন দেখবেন, মোডাল অক্সিলিয়ারি যখন দেখবেন তার সাথে কি বি আছে নাকি ভার্ব ওয়ান আছে সেটা ফার্স্ট আইডেন্টিফাই করবেন। তাহলে দেখেন, যেহেতু মোডাল অক্সিলিয়ারি এবং ভার্ব ওয়ান আছে, ধরেই নিচ্ছি আমরা এটা অ্যাক্টিভে আছে, কিসে আছে, অ্যাক্টিভে আছে, তাহলে আমরা শুধু
মডাল অক্সিলারির সাথে অপশনগুলোতে পরীক্ষার হলে দ্রুততার জন্য আমরা কোথায় কোথায় বি আছে বিই আছে সেটা দেখব। তাহলে প্রথমটাতে বি আছে, কিন্তু আমরা দেখব ভার্ব 3 আছে কিনা। কিপিং আছে, নিব না। বি পেয়েছি বাট বি এর আগে টু চলে এসেছে, নিব না। বি এর পরে আইএনজি চলে এসেছে, নিব না। বি এর পরে ভার্ব 3 পেয়েছি, আমি আর এদিকে তাকাইও নি, ঠিক আছে, এদিকে দেখিও নি, ঠিক না? তাহলে অ্যান্সার কি? আনসার হচ্ছে আ প্রমিস শুড বি কেপ্ট। প্রমিস শুড বি কেপ্ট। আসি আমরা পরের ভয়েসটাতে কিসে আছে, আমরা আগে সেটা একটু আইডেন্টিফাই করি। এটা একটু আসেন 7 নাম্বারটা আমরা একটু দেখি। ইউ উইল হ্যাভ ফিনিশ দিস ওয়ার্ক বাই টুমরো, ঠিক কি না? তাহলে উইল হ্যাভ যখন দেখেছি আমরা ভার্ব 3 পেয়ে গিয়েছি, তাই না? তাহলে হ্যাভ এর পরে যেহেতু বিন পাইনি, কি পাইনি? বিন পাইনি, তাহলে আমরা অবশ্যই ধরে নিচ্ছি এটা অ্যাক্টিভে আছে, ঠিক কি না? বলেন এটার অ্যান্সারটা কি হবে? তাহলে উইল হ্যাভ বিন কোথায় পেয়েছি? আমরা উইল হ্যাভ বিন খুঁজবো। দিস ওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড টুমরো আছে, বাট বাই টুমরো নেই, তাই কি না? বলেন উইল বি ফিনিশড, বি তো নিবেই না, ঠিক কি না? দিস ওয়ার্ক উইল ফিনিশড, উইল এর পরে বি নেই, এখানে বাই টুমরো নাই। দিস ওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড, ঠিক কি না? ভার্ব 3 পেয়ে গিয়েছি, বিনও পেয়ে গেছি, অ্যান্সার হচ্ছে ডি। অ্যান্সার হচ্ছে ডি। পরেরটা আমরা একটু দেখি। প্লিজ হেল্প মি, বলেন এটা কোন ধরনের সেন্টেন্স? আমরা কেউ বলতে পারি প্লিজ হেল্প মি কি ধরনের সেন্টেন্স? আপনারা ঝটপট উত্তর দিয়ে দিন, ঠিক না? এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। কাউকে কি অনুরোধ করলাম, অর্ডার করলাম, সাজেস্ট করলাম, অ্যাডভাইস করলাম। এখানে কি হয়েছে? অনুরোধ করেছে। পরীক্ষার হলে বা কোথাও যদি আপনি প্র্যাকটিস করতে যান, সেখানে যদি প্লিজ শব্দটা দেখেন, প্লিজ যদি দেখেন, তাহলে সেখানে অবশ্যই একটা কর্ডিয়াল রিকোয়েস্ট চলে আসে। কি চলে আসে? কর্ডিয়াল রিকোয়েস্ট, সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, কর্ডিয়াল রিকোয়েস্ট। তাহলে সেখানে আপনি পরীক্ষার হলে অপশনের ধরন দেখে বুঝে নেবেন এখানে, ঠিক আছে? তাহলে দেখেন ইউ আর রিকোয়েস্টেড শব্দটা চলে আসবে, ইউ আর রিকোয়েস্টেড শব্দটা চলে আসবে। আর মনে রাখবেন ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় মনে মনে একটা ইউ আছে সামনে। কি আছে? একটা ইউ আছে। তার মানে তোমাকে আমি অনুরোধ করেছি আমাকে হেল্প করার জন্য, ঠিক কি না? তাহলে ইউ, আমরা জানি যখন কাউকে সচরাচর, এটাকে আমরা প্রেজেন্ট কন্টেক্সট ধরবো। কি ধরবো? প্রেজেন্ট কন্টেক্সট ধরবো। তাহলে এটার অ্যান্সার হবে ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। অ্যান্সার হচ্ছে সি। আরো আলোচনা করতে পারতাম, বাট আমরা শুধু আজকে প্রশ্নগুলোর অ্যান্সারটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। আজকে এত জাম করছে। আপনি একটু ধৈর্য ধরবেন একটু। আসেন আমরা একটু 9 নম্বরে চলে যাই। মাই আঙ্কেল প্রমিসড মি আ প্রেজেন্ট, প্রমিসড মি এ প্রেজেন্ট। তাহলে ভার্ব 2 আছে সিম্পল, আমরা ধরে নিচ্ছি এটা কি আমাদের সিম্পল পাস্টে আছে, ঠিক কি না? সিম্পল পাস্ট অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে আছে। এখন দেখেন পরীক্ষা হলে যদি দুটো অবজেক্ট দেখেন, কি দেখেন? দুটো অবজেক্ট দেখেন, তাহলে একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, তাই না? তো আমরা পরীক্ষা হলে এটা নিয়ে খুবই কনফিউজড হয়ে যাই, হ্যাঁ, কনফিউজড হয়ে যায় যে আমরা কোনটাকে আগে নিয়ে আসবো প্যাসিভে, ঠিক কি না? তাহলে আমরা অবশ্যই ইনডিরেক্ট অর্থাৎ ব্যক্তিবাচকটাকে আগে নিয়ে আসবো। যেহেতু ভার্ব 2 আছে, তাহলে আমরা আই দেখতে থাকবো। আই এর সাথে ওয়াজ কোথায় কোথায় আছে? এ নাম্বারে আই নাই, কাটা, ঠিক আছে? সি নাম্বারে আই এর সাথে ওয়াজ নাই, কাটা, ঠিক কি না? তাহলে ওয়াজ আছে দুইটাতে, বি এবং ডি তে, ঠিক কি না? তাহলে দেখেন আই ওয়াজ প্রমিসড আ প্রেজেন্ট, ঠিক কি না? এখানে আমরা ডিরেক্টটাকে পেয়ে গেছি। আই ওয়াজ প্রমিসড বাই মাই আঙ্কেল এ প্রেজেন্ট। কখনো এই ডিরেক্টটাকে আমরা পেছনে নিয়ে যাব না, ডিরেক্ট অবজেক্টটাকে। তাকে কোথায় নিয়ে আসব? তাকে আমরা ভার্ব 3 এবং বাই এর মাঝে নিয়ে আসব। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে কোনটা বলুন তো? বি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার।
এই পয়েন্টস গুলো আমি যে ছোট ছোট করে খুব দ্রুত পয়েন্টস গুলো বলছি সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। আসুন পরেরটা আমরা একটু দেখি। আসলে আপনারা অনেকে অনেক রিপ্লাই দিচ্ছেন, আর রিপ্লাই গুলো সবগুলো আসলে লাইভ তো সবগুলো দেওয়া হচ্ছে না। আসেন, হোয়াই ডু ইউ ওয়াস্ট ইউর টাইম, হোয়াই ডু ইউ ওয়াস্ট ইউর টাইম, আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে এটা কোন টাইপের সেন্টেন্স। হোয়াই ডু আর ইউ, তাহলে অক্সিলিয়ারি এবং সাবজেক্ট পেয়েছি, ঠিক কি না, তারপর ভার্ব ওয়ান পেয়েছি। তো আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিটের কি অ্যাক্টিভ সেন্টেন্স আমরা বুঝে গিয়েছি, এবং কিসে আছে, ইন্টারোগেটিভে আছে। কিসে আছে, ইন্টারোগেটিভে আছে। তাহলে আমরা হু এবং হোম এই দুটো ব্যতীত আমাদের যে ডব্লিউএইচ গুলো থাকে সেই ডব্লিউএইচ গুলোকে আমরা হুবহু রেখে দিব। এখন আমার অবজেক্ট হচ্ছে এই জায়গায়, ঠিক কি না, অবজেক্ট এই জায়গায়। তাহলে আমরা অবজেক্ট যেহেতু কি টাইম, টাইম হচ্ছে আমাদের আনকাউন্টেবল সিঙ্গুলার, আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য ইজ কোথায় কোথায় আছে, তিনটাতেই আছে। তাহলে দেখি কোনটাতে যাবে। হোয়াই ইজ টাইম ওয়াস্টেড বাই ইউ, হোয়াই ইজ টাইম ওয়াস্টেড বাই ইউ, এখানে তো দুটোই সেম দেখাচ্ছে, তাই না? তাহলে যেটাতে হ্যাজ আছে কাটা, বিইং আছে যেটা সেটা কাটা। এটাকে আমাদের কম্পোজ মিস্টেক কিনা জানি না, প্রশ্নতে মিস্টেক ছিল। তাহলে এ এবং বি দুটোই এখানে অ্যান্সার, ঠিক আছে, এ এবং বি দুটোই এখানে অ্যান্সার, ঠিক আছে। এটা হয়তো প্রশ্ন এমন ছিল কিনা আমি ভুলে গিয়েছি, হ্যাঁ আপনারা দেখে নিন, বাট এই দুটো প্যাটার্নই ঠিক। আসেন পরেরটা দেখি আমরা। পরে আমাদের ভয়েস পোর্শন শেষ হয়ে গেল। তাহলে গ্রামার থেকেও প্রশ্ন আসলো। তাহলে আপনাদেরকে আমি একটা সাজেশন দিয়ে রাখি যে বিআইবিএম যখন প্রশ্ন করছে ভয়েস এবং ন্যারেশন থেকে মাস্ট দুটো প্রশ্ন তারা রাখছেই, আর আইদার যদি দুটো না রাখে যে কোনো একটা থেকে তারা প্রশ্ন রাখছেই। আসেন পরেরটা দেখি কি বলেছে। ইন ইচ অফ দ্য ফলোইং কোশ্চেন চুজ দ্য মোস্ট সুইটেবল ওয়ান ওয়ার্ড ফর দ্য গিভেন এক্সপ্রেশন। তাহলে এটা হচ্ছে আমাদের যে ব্যাংকে আমরা যখন প্রস্তুতি নিই, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে। একজনের স্যার প্রাইমারি সার্কুলারের কথা বলেছেন, প্রাইমারি সার্কুলারে খুব শীঘ্রই চলে আসবে। যদিও আমি যেহেতু প্রাইমারি ডিল করি না, তবু আপনাকে বলছি প্রাইমারি সার্কুলার খুব আপনি ঈদের পর হয়তো প্রাইমারি সার্কুলার পেয়ে যাবেন, এমনও হতে পারে হয়তো রমজানের মধ্যেও দিয়ে দিতে পারে, ঠিক আছে। আসেন প্রথমটা দেখি। ওয়ান হু হ্যাজ সাডেনলি গেইনড নিউ ওয়েলথ, যে কিনা সাডেনলি অর্থাৎ হঠাৎ করে নিউ ওয়েলথ পেয়ে যায়, মানে ধন পেয়ে যায়, সম্পদ পেয়ে যায়, সম্মান পেয়ে যায়, তাকে আমরা কি বলি? এরিস্টোক্রেট, সে তো আগে থেকে সম্ভ্রান্ত, অ্যাফ্লুয়েন্ট, আগে থেকে সে কি তার কাছে টাকা আছে। ম্যাভরিক, সে তো ভবঘুরে। আর পারভেনু, হ্যাঁ পারভেনু, এই হচ্ছে আমাদের অ্যান্সারটা। তাহলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যখন আপনারা পড়বেন, বাকি যে তিনটা থাকে অপশন, সেটাও কিন্তু আপনি মনোযোগ দিয়ে পড়বেন আপনার ভোকেব কি এনরিচড করার জন্য, ভোকেবটা এনরিচড করার জন্য। ওকে, আসেন পরেরটা আমরা একটু দেখি। ওয়ান হু প্লেস আ গেম ফর প্লেজার অ্যান্ড নট প্রফেশনালি, সে শুধু আনন্দের জন্য কি খেলাধুলা করে, কি আপনার প্রফেশনালি সে কিছু করে না, ঠিক কি না, প্রফেশনালি সে করে না, আনন্দ পাওয়ার জন্য। তাহলে ভেটেরান মানে কি, সে তো অভিজ্ঞ ব্যক্তি, আমরা জানি। প্লেয়ার, প্লেয়ার তো অবশ্যই সে প্রফেশনালি খেলবে, হ্যাঁ। কনজার, ঠিক আছে, এ কি করে, কনজার হচ্ছে সে এও এক টাইপের বিজ্ঞ ব্যক্তি এবং সে খুব প্রজ্ঞা নিয়ে কাজ করে। বাট অ্যামেচার, যিনি অ্যামেচার হচ্ছে আনারি, একজন ক্লামজি, ঠিক আছে, খুব ক্লামজি একটা মানুষ, ঠিক আছে, ক্লামজি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, ঢাকা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। পরেরটা দেখি আমরা। একজন লিখেছেন আঙ্গুল ফুলে কলা গাছ, হ্যাঁ ওটা এই হতে পারে আর কি, আঙ্গুল ফুলে কলা গাছ। দ্য কনক্লুশনস ডেরাইভ ফ্রম এক্সপেরিমেন্টস, এক্সপেরিমেন্টস থেকে আমরা কনক্লুশনে আসি, তাই না, কোন একটা পরীক্ষার মাধ্যমে আমরা একটা কিছু সমাধানে আসি, এবং অথবা ইতি টানি, শোড ডেভিয়েশন ফ্রম দ্য কমন রুল, এবং কমন রুল থেকে আমরা একটা ডেভিয়েশনে আসি। তাহলে সেটা কেমন হতে পারে দেখি। ডেভিয়েশন হয়ে যায়, ডেভিয়েশন মানে কি, বিচ্যুতি হয়ে যায়, মানে আমরা যা চাচ্ছি তা পাচ্ছি না, ঠিক কি না। তাহলে সেখানে আমরা হেটেরোজেনিটি, সেটা হচ্ছে দুটো জাতের মধ্যে কি থাকে না,
সমতা থাকে না, ঠিক আছে, ভিন্নতা থাকে। তারপর হচ্ছে অ্যানোনিমিটি, এটা হচ্ছে আমাদের ছদ্মনাম। স্ট্রেঞ্জ, অদ্ভুত। আর অ্যানোমালি হচ্ছে যেটা থেকে আমরা কি ঠিকঠাক জিনিস পাই না, উল্টাপাল্টা জিনিস, সেটা হচ্ছে অ্যানোমালি। তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে বাংলাদেশ, বি। আসি পরের টুকুতে। বোর্ডটি আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? একটু কমেন্টসে জানাবেন স্যাররা, আপনারা যারা জয়েন করেছেন। দেখেন আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের অর্থই আমি বলে দিচ্ছি। তার মানে কি, এটা দিয়ে আপনাদেরকে একটা ইন্ডিকেশন দিচ্ছি যে আপনারা যখনই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বিগত বছরের প্রশ্নগুলো পড়বেন, বাকি 3টা অপশনের 4টা অপশনের আপনি মিনিং জানবেন, বাকিগুলো আপনি একটু নোট করে ফেলবেন। আসুন, আ পারসন হু প্রিটেন্ডস মানে কি, একটা ভান করে, টু হ্যাভ মোর নলেজ স্কিল দেন হি রিয়েলি হ্যাজ, তার আসলে যা নাই তার থেকে সে বেশি কি বোঝায় যে তার মধ্যে সেই স্কিল এবং নলেজ আছে, ঠিক কি না? রেনিগেট না, খুব এটা একটা আমাদের জিআরই ওয়ার্ড, রেনিগেট। রেনিগেট শব্দের অর্থ হচ্ছে কি ধর্মচ্যুত হয়ে যায় যে ব্যক্তি, ঠিক কি না? অ্যাপোজল, ঠিক আছে, অ্যাপোজল হচ্ছে একটু ভন্ড টাইপের মানুষ, হ্যাঁ, অ্যাপোজল হচ্ছে একটু ভন্ড টাইপের মানুষ। আর অ্যাপোথিওসিস, হ্যাঁ, এটা হচ্ছে আমরা নাটক বা নাট্যিকার শেষ অংশে যে কুশীলব মানে কি এন্ট্রি করে, যে লাস্টের দিকে আসে, তাকে সেই অংশটাকে বা সেই ব্যক্তিটাকে আমরা অ্যাপোথেসিস বলি। আর চার্লাটান, এই চার্লাটান হচ্ছে সেই কি, সে শুধু ভান করে, হ্যাঁ, চার্লাটালিজম বলতে ইংলিশ লিটারেচার একটা ওয়ার্ড আছে, সেই হচ্ছে চার্লাটান। এই হচ্ছে সে ভান করে, তার মধ্যে আসলে কি রিয়েল কিছু নেই। এটার অ্যান্সার হচ্ছে সি। 15 নাম্বারটা আমরা একটু দেখি। আ পারসনস ফার্স্ট স্পিচ, যার প্রথম স্পিচ, তাহলে প্রথম সবকিছুই হচ্ছে মেইডেন। মেইডেন মানে একেবারে প্রথমা, মানে তার আর কোনো অভিজ্ঞতা নেই, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের মেইডেন স্পিচ। হ্যাঁ, বাকিগুলো তো আপনি জানেন, প্রিফেস হচ্ছে কোনো গদ্য পদ্যের আমাদের যে শুরুতে কি থাকে, যে ভূমিকাটা থাকে, সেটাকে আমরা প্রিফেস বলি। ওপেনার, যে ওপেন করে, কোনো কিছু শুরু করে, হ্যাঁ। আর এক্সটম্পার মানে কি, এ হচ্ছে আমাদের প্রারম্ভিক অর্থে সেই হচ্ছে শেষ একটা ইতি টানবে, তাকে আমরা এক্সট্যাম্পর বলি, এক্সট্যাম্পর, উচ্চারণটা এক্সট্যাম্পর, হ্যাঁ। এই হচ্ছে মেইডেন, আমাদের অ্যান্সার বাংলাদেশ। পরেরটা আমরা দেখি। এই যে দেখেন স্পেলিং চলে এসেছে, দেখেন তাহলে এই যে প্রশ্নটা হয়েছে আমার কাছে যেটা মনে হচ্ছে পুরোটাই হচ্ছে আপনার ভোকেব রিলেটেড প্রশ্ন হয়েছে, একেবারে ভোকেব রিলেটেড। আর স্পেলিং মিস্টেক যখন আপনারা পড়বেন, স্পেলিংটা তো পড়বেন, আপনারা অবশ্যই সেটার অর্থটা নোট করবেন বাসায়। আমরা একটু দেখি, এখানে 4টা ওয়ার্ড আছে। টেরিফে কিচ্ছু মনে রাখবেন না, কিচ্ছু, শুধু ডবল এফ মনে রাখবেন, এটা হচ্ছে টেকনিক। স্যাটেলাইট, কোনো কিছু পড়ার দরকার নাই, শুধু ডবল এল দেখবেন, আর কিচ্ছু দেখার দরকার নাই, শুধু ডবল এল আছে কিনা, ডবল ই থাকবে না, আই থাকবে না, কিচ্ছু থাকবে না, শুধু দুটো এল থাকবে। আসেন পরেরটা দেখি। এগুলো আমরা আরো টেকনিক দিই আমাদের ক্লাসগুলোতে, স্পেলিং আপনাদেরকে আমরা গদবাঁধা মুখস্থ করাবো না, হ্যাঁ, কিভাবে মনে রাখবেন সেটার টেকনিকটা আমরা দিয়ে দিই। দেখেন পরেরটা দেখেন, সোভেরেনিটি, শুধু রেইন মনে রাখবেন, কি রাখবেন, এই যে রেইন মানে কি, কারো শাসন আমল, ঠিক কিনা? এখন দেখেন আই আগে না ই আগে, সেটা দেখবেন, তাহলে বাকিটা আপনারা পেয়ে যাচ্ছেন। কোনটা বলেন তো? এই হচ্ছে অ্যান্সার, হ্যাঁ। আসেন কমিশন শব্দ মনে রাখার জন্য কিচ্ছু করবেন না, কম আছে তো না, এই কমটা মনে রাখবেন, কম। আর হচ্ছে মিশন মনে রাখবেন, কি রাখবেন, মিশন মনে রাখবেন। এগুলো আমরা দেখবো কোন প্রিফিক্স গুলো দিয়ে আমরা কি স্পেলিং মনে রাখতে পারি। তাহলে কম এবং মিশন যখন শুরু হয়ে গেল, ডবল এম হয়ে গেল, এস তো মিশনে ডবল আছে, ঠিক কি না? এই হচ্ছে অ্যান্সার। কোনটা বলেন তো অ্যান্সার, সবাই বলেন। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আসেন পরেরটা দেখি। ইনকামবেন্টের সব স্পেলিং ঠিক থাকবে, সব জায়গায় ঠিক থাকবে, কোথাও এ দিবে, এ আগে দিবে, পরে দিবে, শুধু একটা লাস্টে ইএনটি থাকবে, কি থাকবে, ইএনটি। আর ইএনটি যদি থাকে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের সাফিক্স। কিসের সাফিক্স বলেন তো? অ্যাডজেক্টিভের সাফিক্স। আমরা যখন সাফিক্স প্রিফিক্স আপনাদেরকে পড়াই, এগুলাতে মাস্টার করে দিব, ঠিক আছে? আসেন পরের অংশ দেখি। এই আপনাদের ভয়ঙ্কর একটা
ফ্যাক্ট এসেছে, যেটা আপনারা ব্যাংকের যখন প্রিপারেশন নিতে যান যে পার্টটাতে আপনারা বেশি ভয় পান, ঠিক কিনা, সেটা হচ্ছে পিন পয়েন্ট এরর। হ্যাঁ, পিন পয়েন্ট এররে সে মাস্টার হবেন যে গ্রামারে ভালো দখল থাকবে আপনাদের, ঠিক আছে, সে ভালো করবেন। তাহলে আন্ডারলাইন একটা জায়গায় ভুল থাকে, আপনাকে বের করতে হবে কোন জায়গাটাতে ভুল। তাহলে আমরা একটু দেখি, চলে যাই। sooner than has arrived his friend arranged, sooner than has arrived his friend arranged a reception in his honor in the best hotel in town। তাহলে sooner than has arrived কি, তাহলে তো এখানে একটা আমাদের কি একটা ক্লজই নেই, কি নেই, একটা ক্লজই নেই। অথবা হয় আসবে no sooner had আসবে, অথবা কি আসবে as soon as আসবে। তাহলে এই জায়গাটাতে আমাদের ভুল, এই নাম্বারটাতে ভুল। পরীক্ষার হলে আপনারা এই বৃত্তটা ভরাট করবেন। এই হচ্ছে এটার অ্যান্সারিং প্রণালী। হ্যাঁ, পরেরটা আমরা একটু দেখি। 22 নাম্বার, দ্য প্রাইস অফ, এখানে একটা অফ আমাদের স্পেলিং মিস্টেক আছে এখানে। দ্য প্রাইস অফ ক্রুড অয়েল ইউজ টু বি আ গ্রেট ডিল লোয়ার দ্যান নাও। তাহলে ইউজ টু এটা ছিল ভার্ব টু, নিশ্চয়ই কি পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক কিনা। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা জানি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে ডিড নামে যে অক্সিলারি ভার্বটা থাকে সেটা লুকানো অবস্থায় থাকে, ঠিক কিনা, লুকানো অবস্থায় থাকে। তাহলে সেখানে ডিড এর জায়গায় হয়ে গেছে ওয়াজ, এটা কি হবে? তাহলে ভুল আছে, ডি নাম্বারে হওয়ার কথা ছিল ডিডেন্ট ইট, কি হওয়ার কথা ছিল, এটা ট্যাগ কোশ্চেন থেকে প্রশ্ন এসেছে। পরেরটা আমরা একটু দেখি, আপনাদের ধৈর্য আছে তো, আমরা শেষের পথে আছি। হ্যাঁ, পরেরটা দেখি। ইফ দ্য স্ট্রিটস উড হ্যাভ বিন ক্লিয়ারলি মার্কড, তাহলে ইফ দ্বারা আমাদের যে ইফ এর তিনটা কন্ডিশন আমরা মনে রাখবো। ইফ এর আবার আমাদের কি টাইপের এক্সেপশনাল আসতে পারে আমরা ক্লাসে আপনাদের সাথে সেগুলো আলোচনা করি। তো আমরা ইফ এর দুই পাশে সবসময় খেয়াল করব কোন পাশটাতে আমাদের কি ভুলটা আছে বা মিসম্যাচটা আছে, আমরা একটু দেখব। দেখেন, আমরা এদিকে যখন ইফ এর দিকে উড হ্যাভ বিন পেয়েছি, কখনো ইফ এর দিকে উড হ্যাভ বিন হয় না, ওই আমাদের কি প্রিন্সিপাল ক্লজের দিকে আমাদের উড হ্যাভ আসতে পারে। তাহলে প্রিন্সিপাল ক্লজের দিকে যখন উড হ্যাভ প্লাস ভার্ব 3 আমরা দেখে যাই, এদিকে আসার কথা ছিল কি হ্যাড প্লাস ভার্ব 3। তাহলে আমাদের অ্যান্সারটা ভুল হচ্ছে এতে, এই হচ্ছে ভুল, ঠিক কি না, হ্যাড বিন ক্লিয়ারলি মার্কড হওয়ার কথা ছিল। ওকে, অনেকে সুন্দর অ্যান্সার দিচ্ছেন আমি দেখতে পাচ্ছি। বিজয় রাজ, তারপর হচ্ছে সাবরিনা মমতা, সুধা, শিপন দাস, তারপর হচ্ছে শিপন দাস, শিপন মানে আপনার নাম শিপন, সেটা ধরে নিলাম। তারপর হচ্ছে একজন বলেছেন পুনরায় ক্লাসটি চালুর জন্য অনুরোধ করছি। ইনশাল্লাহ আবার আপনি হয়তো দেখতে পাবেন কোনো সময়, এটা যদি রেকর্ড থাকে আমাদের আপনার জন্য দিয়ে দিব, যান, ঠিক আছে। অনেকেই অনেক জায়গা থেকে ভালো ভালো অ্যান্সার দিচ্ছেন, সবাইকে তো আমি আসলে রেসপন্স করতে পারছি না। আসেন, থ্যাংক ইউ সবাইকে। আমরা একটু পরেরটা দেখি। 24 নাম্বার, দ্য ম্যানেজার আস্কড, ওকে ম্যানেজার আস্ক করেছে, দ্য ওয়ার্কারকে আস্ক করেছে হোয়াই। হোয়াই দিয়ে যখন আরেকটা ক্লজ স্টার্ট হয়ে গেল, তাহলে আমরা যখন আপনাদের ক্লজ পড়াবো তখন দেখাবো যে প্রিন্সিপাল ক্লজের দিকে কি ইন্টারোগেটিভ থাকবে নাকি সাবঅর্ডিনেট ক্লজের দিকে ইন্টারোগেটিভ থাকবে। কখনোই না, সাবঅর্ডিনেট ক্লজের দিকে ইন্টারোগেটিভ হবে না, হওয়ার কথা ছিল হি ওয়াজ। তাহলে ভুল আছে আমাদের বি নাম্বারে, পরীক্ষার হলে বি বৈত্য ভরাট করবেন, ঠিক আছে। আসেন পরেরটা দেখি আমরা একটু। 25 নাম্বার, আনলেস, আনলেস মানে ইফ এর মতো, ইফ হচ্ছে পজিটিভ আর আনলেস হচ্ছে নেগেটিভ, মাথায় রাখবেন। হ্যাঁ, আনলেস টু আর মোর মেম্বার্স অবজেক্ট টু ডেডিকেটেড টু, ঠিক আছে। এগুলো যখন দেখি আমরা তখন একটা নাউন ফ্রেজ খুঁজবো, কি খুঁজবো, একটা নাউন ফ্রেজ খুঁজবো। তো নাউন ফ্রেজ যখন করতে যাই, এই যে জয়নিংটা আছে সেটার সামনে একটা প্রোনাউনের অবজেক্ট ফর্ম হয়ে গিয়েছে। আসলে হওয়ার কথা ছিল পজেসিভ প্লাস ভার্ব আইএনজি, পজেসিভ প্লাস ভার্ব আইএনজি, তাহলেই হতো আমাদের নাউন ফ্রেজটা। তাহলে হিমের জায়গায় হওয়ার কথা ছিল হিজ জয়নিং, কি জয়নিং, হিজ জয়নিং। তাহলে আমাদের ভুলটা হচ্ছে বি নাম্বারে, ভুলটা আছে বি নাম্বারে, আপনারা বি বৃত্তটা ভরাট করবেন। এই ছিল আমাদের ইংলিশের যে 25টা প্রশ্ন, সেটা একটু সংক্ষিপ্তভাবে আমি আসলে অ্যান্সারিং করেছি। আসলে আপনারা জানেন বিদ্যাবাড়িতে আমাদের যে মহান মাতৃভাষা দিবস আমরা পালন করলাম, সেই মহান মাতৃভাষা দিবসকে আমরা সম্মান জানিয়ে বিদ্যাবাড়ির আপনারা যারা শুভাকাঙ্ক্ষী, আপনারা যারা বিদ্যাবাড়ির
সার্ভিস পাওয়ার জন্য উদ্গ্রীব থাকেন, আপনাদের জন্য আমরা বিশাল একটা ছাড় দিয়েছি মাতৃভাষার প্রতি আমরা সম্মান রেখে। সেখানে আমরা প্রত্যেকটা কোর্সে আমরা কি 60% আপনাদেরকে ডিসকাউন্ট দিচ্ছি। তাহলে এরকম ডিসকাউন্ট বিদ্যাবাড়ি কখনোই দেয়নি। আমাদের মাতৃভাষা বলতে একটি কথা আছে। তাহলে সেখানে ব্যাংক জবের যে আমাদের প্রস্তুতি, তো বলে রাখি আমরা ব্যাংকার টিচার যারা আছে, একজন প্রশ্ন করেছেন স্যার আপনি কি ব্যাংকার কিনা, হ্যাঁ আমি ব্যাংকার। তো আমরা যে ব্যাংকাররা আছি এখানে, আপনারা একেবারে স্বয়ং যে চাকরির যোদ্ধারা যারা ব্যাংকের জন্য প্রিপারেশন নিয়েছিল তাদের কাছ থেকে আপনারা সার্ভিসটা পাবেন। এবং এই অফারটা আপনারা যে আমাদের যে নাম্বারগুলো আছে বিদ্যাবাড়ির, এখানে কি নাম্বারটা আমরা দিয়েছি, হ্যাঁ ও অলরেডি আপনাদের জন্য আমরা নাম্বারটা রেখেছি। কোথায় আছে স্যার একটু আমাদেরকে একটু দেখাবেন আমাদের অডিয়েন্সদেরকে। এই যে আমাদের তো এনটিআরসি প্রোগ্রাম, আপনি একটু বলুন এখন, আমাদের স্যার বলবেন, অসীম স্যার বলবেন। আচ্ছা, তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমাদের সবার প্রিয় রকিব স্যার, একজন ব্যাংকার, উনি খুব চমৎকার ইংরেজি ক্লাস নেন ব্যাংকের। তো ওনার ক্লাসগুলো আমরা দেখলাম। তো আমাদের আরো একটু অংশ বাকি আছে, সেই অংশগুলো নিয়ে পরে আলোচনা করব। তো আমাদের যে ব্যাচগুলো এখন চলছে, আমাদের যে জাতীয় শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের বিদ্যাবাড়ি সকল কোর্সে 60% ডিসকাউন্ট চলছে। তো আমাদের যে এখানে ব্যাংক কোর্সটি যেটা রয়েছে, ব্যাংক জব বুলেট কম্বাইন্ড লাইভ ব্যাচ 3, একটু আগে অলরেডি মানে আমাদের দুটো ব্যাচ মানে চলছে, হ্যাঁ চলছে আর কি। মানে এটাকে আমাদের এই যে এই কয়েকদিন আগে তো স্টার্ট হলো, তাই না? তার অফারের সাথে সাথে স্টার্ট হয়ে গেল, অফারের সাথে সাথে এই ব্যাচ আসলে বিশাল। তো এই ব্যাচে মাত্র 2400 টাকায় আপনাদের ভর্তি চলছে। এখানে কিন্তু কম্বাইন্ড, অর্থাৎ রিটেন প্লাস হচ্ছে কি প্রিলি, দুটা একসাথে কি কম্বাইন্ড করে এখানে পড়ানো হবে। পাশাপাশি আমাদের অন্যান্য যে কোর্সগুলো আছে 11 থেকে 20তম গ্রেড, এখানে দেখেন 11 থেকে 20তম গ্রেড, এখানে টোটাল 10টি গ্রেডের চাকরি এখানে আছে। এক প্রিপারেশনে 10টি গ্রেডের চাকরির প্রিপারেশন কিন্তু হয়ে যায় মাত্র 2000 টাকা। তাহলে বিশাল একটা ব্যাপার, মাত্র 2000 টাকায় কিন্তু আপনি এই সার্টি পাচ্ছেন। পাশাপাশি শিক্ষক নিবন্ধন যারা দিতে যাচ্ছেন, 19তম শিক্ষক নিবন্ধন, হ্যাঁ এই ব্যাচে ভর্তি চলছে। তবে এটি হচ্ছে প্রিলি ব্যাচ, নিবন্ধনের জন্য কিন্তু রিটেন আলাদা হয়, সেটা সাবজেক্ট ভিত্তিক হবে। তো এই প্রিলি ব্যাচে মাত্র 2400 টাকায় আপনাদের কি চলছে, ভর্তি চলছে। মূল ফি হচ্ছে 6000 টাকা, এখান থেকে 60% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। এছাড়াও আমাদের যে অন্য যে ব্যাচগুলো আছে প্রাইমারি, তাই না, প্রাইমারি যে স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ 17, এর আগে দেখেন 16টি ব্যাচ কিন্তু চলে গেছে। আমরা যদি 1000 করে স্টুডেন্ট ধরি, 16000 শিক্ষার্থী কিন্তু তাদের প্রিপারেশন অলরেডি নিয়ে নিচ্ছেন। তার মানে টিচার কতজন নেবেন প্রাইমারিতে, যতজন নেবেন তার থেকে দেখেন যে প্রায় অর্ধেক কিন্তু প্রিপারেশন অলরেডি নিয়ে নিয়েছেন। তো যারা এখনো প্রিপারেশন নেওয়ার কথা চিন্তা করেননি অথবা শুরু করেননি, তারা কতদূর পিছিয়ে আছেন একটু নিজেকে জিজ্ঞেস করেন যে আপনাদের থেকেও কতজন অ্যাডভান্স। আচ্ছা, তো এটিতে ভর্তি চলছে 2400 টাকা। এরপর হচ্ছে 47তম বিসিএস, এখানে ভর্তি চলছে মাত্র 2800 টাকায়। 47তম বুলেট লাইভ ব্যাচ আমাদের যেটি আছে স্পেশাল ব্যাচ, সেই ব্যাচে ভর্তি মাত্র 2800 টাকা। তাহলে আমি অসীম স্যার, আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। তো আমাদের যেহেতু অলরেডি ব্যাচগুলোর ক্লাস রান চলছে, ঠিক আছে, এখন সেই ক্লাসে চলে যাচ্ছে। তো আপনাদেরকে বিদ্যাবাড়িতে অগ্রিম স্বাগতম জানাচ্ছি। তো আজকে এখানে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। অসীম দা, আপনি চমৎকারভাবে চালিয়ে যান। হ্যাঁ জি অবশ্যই, ধন্যবাদ। এরপর হচ্ছে 48তম বিসিএস, যারা অনার্স ফাইনাল ইয়ারে পড়তেছেন অথবা আগামী বছর অর্থাৎ 48তম বিসিএস এ অংশগ্রহণ করবেন, তারা চাইলে আমাদের এই ব্যাচটিতে ভর্তি হতে পারেন। ফাউন্ডেশন একটি কোর্স, 14000 টাকা ফি, মাত্র দেখেন 5600 টাকা কিন্তু আপনি ভর্তি হতে পারতেছেন। এর সাথে কিন্তু আরো স্পেশাল গিফট আছে, সেই গিফটগুলো আমি পরে বলবো। আর ভর্তি সংক্রান্ত যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো জানতে অবশ্যই এই নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন। চার্জ ফ্রি, একদমই চার্জ ফ্রি। আর একটা মজার বিষয় হচ্ছে যে আপনারা যে ব্যাচেই ভর্তি হন না কেন, সেই ব্যাচের আমাদের যে রেকর্ড ক্লাসগুলো আছে, সেই রেকর্ড ক্লাসগুলো, ফুল রেকর্ড ক্লাসগুলো আপনাদেরকে ফ্রি দেয়া হবে। পাশাপাশি যখন আপনারা ক্লাস করবেন, সেই ক্লাসের রেকর্ড তো থাকবেই, এবং এক্সট্রা আপনাদেরকে আরো এক সেট রেকর্ড ক্লাস দেয়া হবে ফুল। যদি 60টি ক্লাস থাকে তাহলে 60টি ক্লাসের ফুল রেকর্ড। পাশাপাশি আপনাদের যারা আছেন যে নিয়মিত পরীক্ষা দিতে চান, এক্সাম ব্যাচ, আমাদের যে চলমান এক্সাম ব্যাচ আছে, সেই ব্যাচের কিন্তু আপনি কি পাচ্ছেন, একসাথে ফ্রি পাচ্ছেন। এই সুবিধাগুলো আমাদের বিদ্যাবাড়িতে এর আগে কখনোই দেয়া হয়নি, শুধু এবার দিচ্ছি আমরা আমাদের মাতৃভাষা দিবস উপলক্ষে। অবশ্যই যে ভাষায় আমরা কথা বলি, তো এই ভাষার সম্মানেই আমরা দিচ্ছি। তো এরপর আমাদের যে আলোচনার বিষয়টি ছিল সেটি দেখেন,
যে 23 সাল অর্থাৎ 2023 সালে যে বাংলাদেশ ব্যাংকের সিনিয়র অফিসার যে পোস্টে যে পরীক্ষা হয়েছিল, আমরা বাংলা প্রশ্নগুলো একটু দেখেছি বেশ কয়েকটি। আমরা একটু জিকে প্রশ্ন দেখি যে এখান থেকে মূলত কি ধরনের প্রশ্ন এসেছিল, সেটা যদি একটু আমরা দেখার চেষ্টা করি। দেখেন, আমরা একটু জিকে প্রশ্ন সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো এখানে দেখেন জিকে কোন ধরনের প্রশ্ন আসে একটু দেখেন ভালো করে। সেটি হচ্ছে রাশিয়া লঞ্চড আ স্পেশাল মিলিটারি অপারেশন ইন ইউক্রেন। দেখেন ব্যাংকের ক্ষেত্রে কিন্তু ওই যে আমরা অন্যান্য চাকরি পরীক্ষায় যেরকম দেখি যে 30টা বা 20টা যদি সাধারণ জ্ঞান আসে, হয়তো 2 থেকে 3টা কি আসে রিসেন্ট টপিক আসে। আর ব্যাংকের ক্ষেত্রে দেখতেছেন সম্পূর্ণ উল্টোটা, মানে এখানে যদি 30টা প্রশ্ন আসে দেখবেন যে 25টাই আসতেছে রিসেন্ট টপিক থেকে। কি ধরনের প্রশ্ন আসে সেটা একটু আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। এখানে দেখেন 4টি অপশন আছে যে কবে রাশিয়া কি করেছিল, ইউক্রেনে তাদের সামরিক অপারেশন চালিয়েছিল। এখানে 4টি অপশন আছে। এই টপিকটা ছিল কি 23 সালে কি একটা হট টপিক ছিল। তাহলে বর্তমান সময়ে যে হট টপিক গুলো আছে এগুলো থেকে আপনাদের জিকে প্রশ্নগুলো আসবে। এখানে 4টি অপশন আছে, ফেব্রুয়ারি 24, 2022, তারপর হচ্ছে জানুয়ারি 24, 2021, মার্চ 23, তাই না, 2022। তাহলে এখানে দেখেন 4টি অপশন আছে। অবশ্যই সঠিক উত্তরটি কোনটি হবে অনেকেই দেওয়ার চেষ্টা করতেছেন, দেখি কে সঠিক উত্তরটি দিতে পারেন। দেখেন সঠিক উত্তরটা কি হবে, 24 ফেব্রুয়ারি 2022 সালে, তাই না? 24 ফেব্রুয়ারি 2022 সালে কি হয়েছিল, এই তারা আক্রমণ করেছিল। এরপর দেখেন হুইচ অন অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, নিচের কোনটি হচ্ছে কি সঠিক। এটাও কি ছিল সেই সময়ের হট টপিক ছিল। এখানে দেখেন কুইন এলিজাবেথ সেকেন্ড ডাইড অফ অফ ওল্ড এজ অন সেপ্টেম্বর 18, তাই না? কিং চার্লস 3 বা থার্ড সাকসিডেড কুইন এলিজাবেথ। এরপর হচ্ছে কিং চার্লস সেকেন্ড সাকসিডেড কুইন এলিজাবেথ, নন অফ দিস। এখানে কোনটি সঠিক হবে একটু দেখেন, কোনটি সঠিক হতে পারে। এখানে একটু ক্রিটিক্যাল একটা বিষয়, সেটি হচ্ছে যে কুইন এলিজাবেথ মৃত্যুবরণ করেছেন 18 সেপ্টেম্বর, না, তিনি মৃত্যুবরণ করেছিলেন 8 সেপ্টেম্বর 2022 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন। এরপর দেখেন কিং এলিজাবেথ থার্ড সাকসিডেড কুইন এলিজাবেথ। এই যে কুইন এলিজাবেথ মৃত্যুবরণ করার পর তার পরিবর্তে রাজা হয়েছেন কি কিং চার্লস হয়েছেন, কিং চার্লস। তো তিনি কি ছিলেন, তিনি কি থার্ড ছিলেন নাকি সেকেন্ড ছিলেন? অবশ্যই তিনি কততম ছিলেন বলেন দেখি, কে সঠিক উত্তর দিতে পারে? তিনি ছিলেন থার্ড। তিনি ছিলেন কি, অবশ্যই বিটা হবে, অর্থাৎ তৃতীয় চার্লস। তিনি কি হয়েছেন, বর্তমানে ব্রিটেনের রাজা, এবং পাশাপাশি আরো যে 14টি কমনওয়েলথভুক্ত দেশ আছে সেগুলোর কি সরকার প্রধান। এরপর দেখেন ইলন মাস্ক হ্যাজ ব্রট টুইটার ইন 2022 উইথ, এই যে ইলন মাস্ক তিনি যে টুইটার কিনেছিলেন, যেটা বর্তমান নাম হচ্ছে কি এক্স, এই টুইটার তিনি কত অর্থের বিনিময়ে বা কত টাকার বিনিময়ে বা কত ডলারের বিনিময়ে তিনি কিনেছিলেন। তাহলে একটা ধারণা নেন, এই পর্যন্ত যে কয়েকটি প্রশ্ন আপনাদেরকে দেখিয়েছি সবগুলো হচ্ছে কি রিসেন্ট টপিক। মানে ব্যাংক মানেই হচ্ছে কি রিসেন্ট টপিক। যখন আমরা অ্যাডমিশন দিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে তখন দেখা যেত যে রিসেন্ট টপিক থেকে প্রশ্ন আসতো বেশি। তো ঠিক ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু এরকমই। তো এটা কি হবে, $42 বিলিয়ন, USD 34, নন অফ দিস USD 33 বিলিয়ন। এখানে অবশ্য সঠিক উত্তর দেয়া নাই, সঠিক উত্তরটা হবে $44 বিলিয়ন। কি হবে, $44 বিলিয়ন, অর্থাৎ কি, ঠিক আছে, $44 বিলিয়ন। এরপর দেখেন ইন 2023 দ্য টোটাল নাম্বার অফ ডেজ। দেখেন 2023 সালে দিনের সংখ্যা কত ছিল। 2023 সাল যে ক্যালেন্ডারটি ছিল এখানে টোটাল দিনের সংখ্যা কত ছিল। আমরা জানি এক বছর সমান কত দিন, 365, 366, তাই না? কোনটি হতে পারে? এখানে দেখেন 2023 সালে কত দিন ছিল, 365 ছিল, 64, নন অফ দিস নাকি 366। তো আমরা জানি সহজে, এগুলো অবশ্যই আপনাদের ম্যাথ স্যার করিয়ে দেন। এখানে সঠিক আনসার হবে কি 365 দিন। এরপর দেখেন 365 ডেজ। এরপর দেখেন এই যে কাতালিন ক্যারিকো এন্ড ড্র ওয়াইজম্যান গট দ্য নোবেল প্রাইজ ইন 2023। দেখেন নোবেল প্রাইজ থেকে প্রশ্ন এসেছিল, আপনাদের কিন্তু প্রশ্ন আসবে সামনে যদি ব্যাংকের পরীক্ষা হয়। এখানে দেখেন 4টি অপশন আছে, ইকোনমিক্স, লিটারেচার, মেডিসিন, নন অফ দিস। তো এই দুজন ব্যক্তি 2023 সালে মেডিসিনের উপরে কি পেয়েছিলেন, নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাহলে এখান থেকে দেখেন আমি যে কয়েকটা প্রশ্ন দেখালাম, মোটামুটি আপনারা একটা ধারণা নিলেন যে রিসেন্ট টপিক থেকে কি আসে প্রশ্নগুলো এসে। দেখেন ন্যাশনাল প্রফেসর অফ বাংলাদেশ, এই প্রশ্নটি এসেছিল, তো সেই সময়ের কি রিসেন্ট টপিক যেটি ছিল জাতীয় প্রফেসর, এখানে 4 জনই হবেন। এরপর দেখেন যদ্যপি আমার গুরু, এটা কে লিখেছেন, এটা অবশ্যই জানি আমরা, আহমদ সফা লিখেছেন। তারপর 2023 সালে যে উইমেন্স ফিফা ওয়ার্ল্ড কাপ, এই প্রশ্নটি এসেছিল, দেখেন সেই সময়ের রিসেন্ট টপিক, এটা হয়েছিল কি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। আমি শুধু উত্তরগুলো একটু বলে দিচ্ছি।
এরপর দেখেন 2023 সালে যে আইসিসি ওয়ার্ল্ড কাপ হয়েছিল ইন্ডিয়াতে, এটা কততম ছিল আমরা জানি, সেটা 13তম ছিল, 13তম ওয়ার্ল্ড কাপ ছিল। এরপর দেখেন দ্য নেম অফ দ্য এশিয়ার ফাস্টেস্ট মেল অ্যান্ড ফিমেল অ্যাথলেট, এশিয়া মহাদেশের দ্রুত গতির কে পুরুষ এবং নারী যে অ্যাথলেট তারা কোন দেশের ছিলেন, তারা আমরা জানি তারা দুজনেই চায়নার ছিলেন। এই যে এই অপশনটা হবে, দুজনেই কোথাকার ছিলেন, চায়নার ছিলেন। এরপর দেখেন পরবর্তী যে প্রশ্ন, 1 আওয়ার মানে 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু, 1 হর্স পাওয়ার সমান কত, আমরা জানি সেটা হচ্ছে কি কত হবে, এখানে যে 4টি অপশন দেওয়া আছে 746 ওয়াটস হবে। এরপর দেখেন বাংলাদেশ বিকাম আ মেম্বার অফ দ্য ইউনাইটেড নেশন, বাংলাদেশ যে ইউনাইটেড নেশনের মেম্বার হয়েছিল কত সালে হয়েছিল, সেটা আমরা জানি যে 1974 সালে হয়েছিল। এরপর দেখেন এই যে এখানে যে টপিকগুলো দেখতে পারতেছেন, এই টপিকগুলো হচ্ছে রিসেন্ট টপিক বেশি আসতেছে। ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায়, এরপর দেখেন মাতারবাড়ি আইল্যান্ড কোথায় অবস্থিত, এরপর দেখেন ইলেকট্রিক কারেন্ট যে বিদ্যুৎ প্রবাহ এটা মাপার যন্ত্রের নাম হচ্ছে কি গ্যালভানোমিটার নাকি হচ্ছে অ্যামিটার হবে, অবশ্যই অ্যামিটার হবে, কারণ গ্যালভানোমিটারটা হচ্ছে প্রাচীন সংস্করণ, নতুন সংস্করণ হচ্ছে অ্যামিটার। তাহলে এভাবেই কিন্তু আপনাদের কি এই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো কিন্তু এসেছিল। তো মোটামুটি একটা ধারণা পেয়েছেন যে সাধারণ জ্ঞানে আপনাদের ব্যাংকের ক্ষেত্রে কি আসবে, রিসেন্ট টপিক থেকে প্রশ্ন আসবে। 20টা যদি প্রশ্ন আসে তাহলে 15টা প্রশ্ন আসবে সাম্প্রতিক বিষয় থেকে। তাহলে এখানে দেখেন যে সাম্প্রতিক বিষয় আসাটা কিন্তু অত্যন্ত কি একটা সৌভাগ্যের বিষয়, বা যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে যদি আপনি সাম্প্রতিক বিষয় থেকে যদি প্রশ্ন আসে তাহলে চাকরি পাওয়াটা অনেক সহজ হয়ে যায়। এরপর দেখি আপনারা দেখেন যে এখানে আরেকটি পার্ট আছে, সেটি হচ্ছে কি হবে বলেন তো দেখি, আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট আছে, সেটি হলো আমাদের এখানে অবশ্য দিয়েছে কিনা, আচ্ছা তারপরে দেখি জিকে অংশে একটু দেখার চেষ্টা করি। আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কি আইসিটি টপিক থেকে কি আসে, প্রশ্ন আসে। তো আইসিটি থেকে কেমন প্রশ্ন আসে, দুই একটা প্রশ্ন আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে। আইসিটি থেকে কি ধরনের প্রশ্ন আসে ব্যাংকের ক্ষেত্রে সেটা আমরা দেখার চেষ্টা করব। বেসিক কম্পিউটার নলেজ, এখানে দেখেন যে বেসিক কম্পিউটার নলেজ থেকে কি টাইপের প্রশ্ন আসে। দেখেন হুইচ অফ দ্য ফলোইং কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ইজ রিটেন বাই বাইনারি কোডস, এই যে বাইনারি কোড ব্যবহার করে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ কি হয়েছে, লেখা হয়েছে। তো আমরা জানি এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক একটা, তার মধ্যে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা সেটা হচ্ছে বাইনারি কোড ব্যবহার করে লেখা হয়েছে। তার মানে দেখেন কম্পিউটার ভাষা এখান থেকেও প্রশ্ন আসে। এরপর দেখেন হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ডিভাইস ইউজড ফর কনভার্টিং ম্যাপ, পিকচার এন্ড ড্রয়িং, অর্থাৎ আমরা যে হাত দিয়ে যে পিকচার আঁকি, এরপর হচ্ছে কি আমরা ম্যাপ এঁকে থাকি, এগুলোকে হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে করা হয়। কোন মেশিনের মাধ্যমে আমরা সেটা জানি, সেটা হচ্ছে ডিজিটাইজারের মাধ্যমে করা হয়। এরপর দেখেন যে হুইচ ইজ দ্য ডেসিমেল ইকুইভ্যালেন্ট টু দ্য বাইনারি নাম্বার, তাই না, এখানে যে একটা সংখ্যা দেওয়া আছে এটার বাইনারি নাম্বার কত, এটা আপনারা ক্যালকুলেশন করে বের করতে পারবেন খুব সহজে। আমাদের যে ইরফান স্যার আছেন তিনি অবশ্য খুবই সুন্দরভাবে এটা ক্লাসে দেখিয়ে থাকেন। তো এখানে যেটা সঠিক আনসার হবে, এখানে আমার যতটুকু মনে পড়ে 23 হওয়ার সম্ভাবনাই অনেক বেশি, আপনারা করে নেবেন, দেখেই বোঝা যাচ্ছে। এরপর দেখেন এরপর যে প্রশ্নটি আছে, দ্য কম্পিউটার কমান্ড অফ কন্ট্রোল অল্টার ডিলিট, এই যে কমান্ড গুলো যেগুলো আছে, কি কমান্ড যেগুলো আছে, এই কমান্ড গুলো থেকে কিন্তু প্রশ্ন আপনাদের থাকবেই ব্যাংকের ক্ষেত্রে। দেখেন কোন ধরনের প্রশ্নগুলো আসতেছে একটু ধারণা নেন। এখানে দেখেন কন্ট্রোল অল্টার প্লাস ডিলিট, এই তিনটা যে কি আছে, এই তিনটা কি প্রেস করে কি করা হয়, চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এই তিনটা কি ব্যবহার করা। যার বাসায় কম্পিউটার আছে একটু ট্রাই করে দেখবেন এই কিগুলো ব্যবহার করে কি করা যায়, আপনার কম্পিউটারের নিরাপত্তামূলক যে পাসওয়ার্ড আছে সেটাকে চেঞ্জ করা যায়। ড্যাশ ইজ নট আ ফর্ম অফ ডাটা স্টোরেজ মিডিয়া, নিচের কোনটা ডাটা স্টোরেজ মিডিয়া নয়। আমরা জানি যে ম্যাগনেটিক টেপ এখানে ডাটা স্টোরেজ করা হয়, অপটিক্যাল ডিস্কের মধ্যে করা হয়, ম্যাগনেটিক ডিস্ক এগুলোতে ডাটা স্টোরেজ করা হয়। শুধু কোথায় করা হয় না, ডাটাবেস। এই ডাটাবেস হচ্ছে কি এটা একটা বিশেষ প্রোগ্রাম, তাই না, এটা হচ্ছে কি এটা হলো এক ধরনের প্রোগ্রাম। তো বাকি যে তিনটা আছে এই তিন ধরনের ডিভাইস গুলো কি করা হয়, স্টোরেজের কাজে ব্যবহার করা হয়, স্টোরেজ ডিভাইস তৈরি করার ক্ষেত্রে। এরপর দেখেন আ হার্ড ডিস্ক ড্রাইভ ক্যান বি ডিরেক্টলি ক্যান নট টু আ পিসি, ভাইয়া দেখেন একটা হার্ড ডিস্ক ড্রাইভকে পিসির সাথে সংযোগ ঘটানো হয় কিসের মাধ্যমে, ডিরেক্টলি সংযোগ করার জন্য, তাই না। সেটা কি ব্যবহার করা হয় আমরা জানি, সেটা হচ্ছে এসিএসআই ইন্টারফেস। এই এসিএসআই ইন্টারফেসের মাধ্যমে একটা পিসি কে সরাসরি কার সাথে, হার্ড ডিস্কের সাথে সংযুক্ত করা হয় বা সংযোগ দেওয়া হয়। এরপর দেখেন র্যাম ইজ অলসো কল্ড অ্যাজ, র্যাম কে কি বলা হয়, ভার্চুয়াল মেমোরি, ভোলাটাইল, নন ভোলাটাইল নাকি ক্যাশ মেমোরি। আমরা জানি র্যাম আর রম, তাই না, রিড অনলি মেমোরি আর হচ্ছে কি আরেকটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো যেটা হচ্ছে র্যাম এটা হচ্ছে ভোলাটাইল আর রমটা হচ্ছে নন ভোলাটাইল, তাহলে র্যাম হচ্ছে কি হবে, অবশ্যই ভোলাটাইল মেমোরি হবে।
দেখেন কোন ধরনের প্রশ্নগুলো ব্যাংকের ক্ষেত্রে এসেছিল। সিনিয়র অফিসার, নবম গ্রেডের একটা কি জব, which is a type of computing that performs, আচ্ছা, computation, storage and even application as a service across the key network। খেয়াল করেন একটা কি রয়েছে, একটা কম্পিউটিং একটা প্রোগ্রাম রয়েছে যেটা সাহায্যে কি করা হয়, কম্পিউটেশন গণনার কাজ করা হয়, স্টোরেজের কাজ করা হয়, এমনকি এটা কি করা হয় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন কাজেও ব্যবহার করা হয়ে থাকে। সেটাকে কি বলা হয়, এই ভিন্নধর্মী কাজেই ব্যবহার করা হয়। এখানে 4টা অপশন আছে, প্যারালাল কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিং, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এবং কি ভার্চুয়াল কম্পিউটিং। তো এখানে হচ্ছে বিভিন্ন কাজে যখন আমরা ব্যবহার করি, ঠিক আছে, তো সেটি হচ্ছে কি ক্লাউড কম্পিউটিং। এই ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে কম্পিউটেশন, স্টোরেজ এবং কি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের কাজে ব্যবহার করা হয়। এরপর দেখেন পরবর্তী যেটা আছে, হাউ মেনি টাইপস অফ রেসিপিয়েন্ট আর দেয়ার ইন ইমেইল সিস্টেম। একটা ইমেইল সিস্টেমে রিসিপিয়েন্ট আছে, কয় ধরনের রিসিপিয়েন্ট আছে, কয় ধরনের গ্রাহক আছে। আমরা এখানে দেয়া আছে 1, 2, 3 এবং 4। তো আমরা যেটা জানি যে 3 ধরনের কি আছে রিসিপিয়েন্ট এখানে আছে, ইমেইল সিস্টেমে 3 ধরনের রিসিপিয়েন্ট আছে। এরপর দেখেন 100 নম্বর যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে ফাইন্ড দ্য ওড ওয়ান অ্যামং দ্য ফলোইং। এই যে নিচে যেটি আছে C++, লিনাক্স, ম্যাকওস এবং কি উইন্ডোজ 10, এই যে 4টি অপশন আছে এর মধ্যে ভিন্ন ধর্মী কোনটা। তো আমরা এখানে দেখতেই পারতেছি যে লিনাক্স, উইন্ডোজ 10 এবং ম্যাকওস এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বাকি যেটি আছে সেটা হচ্ছে C++, এটি একটি হচ্ছে কি আধুনিক সংস্করণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে আশা করি আপনাদেরকে সোহাগ স্যার আমাদের যে গণিতের বস, গণিতের কি বলা যায় ড্রাগন বলে থাকি না, তো উনি আপনাদেরকে গণিত দেখিয়ে দিয়েছেন এবং আমাদের যে ব্যাংকার একজন স্যার ছিলেন তিনি আপনাদেরকে ইংরেজি অংশটা দেখিয়ে দিয়েছেন। আমি আপনাদেরকে বাংলা কেমন প্রশ্ন একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, জিকের কিছু প্রশ্ন ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে কোন ধরনের প্রশ্নগুলো ব্যাংকের ক্ষেত্রে আপনাদেরকে পড়তে হবে, এবং আইসিটি থেকেও বেশ কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন। আর একটা বিষয় হচ্ছে যে অনেকেই দেখা যায় যে চাকুরির জন্য হন্য হয়ে ঘুরতেছেন, তাই না, যে কি অবস্থা, কিভাবে কি করব না করব। এখন দেখেন যে যত ধরনের চাকুরি আছে না কেন, আপনি যদি বিসিএস এর প্রিপারেশন নেন তো মোটামুটি 11 থেকে 20 প্রাইমারি এবং এনটিআরসি এগুলোর প্রিপারেশন কি হয়ে যায়, মানে কি বলা যায় অনেকখানি হয়ে যায়। কিন্তু আপনি যদি অন্যদিকে তাকান, বিসিএস এর প্রিপারেশন নিলে দেখা যায় প্রাইমারি 80% হয়ে যাচ্ছে বা 60% বা 70% হয়ে যাচ্ছে, নিবন্ধনে হয়ে যাচ্ছে 60 বা 70%, 11 থেকে 20 গ্রেডে 60 বা 70% হয়ে যাচ্ছে। ওগুলোর জন্য আলাদা বেশ কিছু পড়তে হয়। কিন্তু এখানে দেখেন যে ব্যাংক এমন একটা চাকুরি যে চাকুরিতে আপনি যদি একবার কোর্স করেন, কতবার কোর্স করেন, একবার, মাত্র কত টাকায়, সেটা হচ্ছে ব্যাংক জব বুলেট লাইফ, আপনাদের মাত্র 2400 টাকা। এখানে একটা রেকর্ড কোর্স আপনি ফ্রি পাচ্ছেন, ক্লাসগুলো রেকর্ড থাকবে, এক্সাম ব্যাচে ভর্তি হতে পারতেছেন মাত্র 2400 টাকায়। তো এখানে বাংলাদেশ ব্যাংকের এডি, বাংলাদেশ ব্যাংকে অফিসার জেনারেল, তারপর হচ্ছে কি সিনিয়র অফিসার এসও, এরপর হচ্ছে কি অফিসার জেনারেল কম্বাইন্ড ব্যাংক ওজি, এরপর হচ্ছে অফিসার ক্যাশ ওসি কম্বাইন্ড ব্যাংক, এগুলো হচ্ছে কম্বাইন্ড ব্যাংক, এরপর হচ্ছে কি আরসি। এখন হিসাব করেন 1, 2, 3, 4, 5, 6, এই 6টা পদের কতগুলো সার্কুলার, কতগুলো এখন পোস্ট হবে, মোটামুটি 8000 প্লাস পোস্ট হয়ে যাবে। কারণ এখনো এডি এবং ওজি বাংলাদেশ ব্যাংকের এই দুটো সার্কুলার আসেনি, আসলে 8000 প্লাস হয়ে যাবে। মাত্র একবার যদি আপনি গুছিয়ে প্রিপারেশন নেন তাহলে দেখেন এই যে 6টা ডিফারেন্ট পোস্টের কি হয়ে যায়, প্রিপারেশন হয়ে যায়। তাহলে যত ধরনের চাকরিগুলো রয়েছে এগুলো দেখবেন যে এক একটা চাকরির জন্য এক এক ধরনের প্রিপারেশন নিতে হচ্ছে, কিন্তু এখানে এক প্রিপারেশনে আপনি 6টা পোস্টে কি হয়ে যাচ্ছে, প্রিপারেশন হয়ে যাচ্ছে। পাশাপাশি আপনি দেখেন যত চাকরি আছে বিসিএস এর ক্ষেত্রে দেখেন আপনাকে 1400 নম্বরের প্রিপারেশন নিতে হচ্ছে, লং টার্ম প্রিপারেশন, এখানে মাত্র 325 এর প্রিপারেশন নিতে হচ্ছে। মোটা দাগে এখানে আপনাকে 300 নম্বরের প্রিপারেশন নিতে হবে, আর 25 নম্বর হচ্ছে কি অনেকটা আছে লোক দেখানোর মতো একটা আর কি কাজ, যে সেখানে যাবেন একটু কি সুন্দরভাবে উপস্থাপন করতে পারলেই দেখা যায় 16-17 চলে আসে ব্যাংকের ভাইভাতে। তাহলে দেখেন মাত্র 325 নম্বরের প্রিপারেশন নিয়ে আপনি কি পাচ্ছেন, নবম গ্রেডের একটা জব পাচ্ছেন অথবা 10ম গ্রেডের একটা জব পাচ্ছেন। আর একটু যদি ভালো করে প্রিপারেশন নেন, যদি আপনি বাংলাদেশ ব্যাংকের এডি হয়ে যেতে পারেন তাহলে আর কি দেখেন কত বড় একটা সুযোগ, তাই না। তো যারা আমাদের যে কোর্সগুলো আছে, চলমান যে স্যারগুলো আছে 60% স্যারে ভাষার মাস উপলক্ষে আপনারা চাইলেই এখানে ভর্তি হতে পারেন। আমাদের ব্যাংক জব বুলেট লাইফ কম্বাইন্ড ব্যাচ লাইফ ব্যাচ 3 মাত্র 2400 টাকায় ভর্তি চলছে, তাই না। এখানে আপনি রিটেন প্লাস প্রিলি দুইটাই হয়ে যাবে। পাশাপাশি আমাদের যে 11 থেকে 20তম গ্রেড, এখানে দেখেন মাত্র 2000 টাকায় আপনি ভর্তি হতে পারবেন।
পাশাপাশি এখানে দেখেন এনটিআরসি, এখানে মাত্র 2400 টাকায় ভর্তি হতে পারবেন। পাশাপাশি যদি আমরা দেখি প্রাইমারি, এখানে আপনি মাত্র 2400 টাকায় ভর্তি হতে পারবেন। এছাড়াও আপনাদের 47তম বিসিএস মাত্র 2800 টাকায়, ভাবা যায় মাত্র 2800 টাকায় আপনি 47তম বিসিএস এর প্রিপারেশন নিতে পারতেছেন। এত বড় একটা সুযোগ হয়তো এই ফেব্রুয়ারি মাসটাই চলবে, খুব তাড়াতাড়ি হয়তো বন্ধ হয়ে যাবে, সর্বোচ্চ এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলতে পারে। এর পরবর্তীতে যদি ভর্তি হতে চান তাহলে আরো বেশি আপনাকে পে করতে হবে। এরপর দেখেন যারা ফাউন্ডেশন করতে যাচ্ছেন, যারা 48তম বিসিএস বা 49তম বিসিএস দিবেন, এখন থেকে আপনি ফাউন্ডেশন ক্লাস করতে যাচ্ছেন বা আপনার ভিত্তিটাকে আরেকটু মজবুত করতে যাচ্ছেন, তারা চাইলেই মাত্র 5600 টাকায় আপনি কি করতে পারবেন, 48তম অ্যাডভান্স আমাদের যে লাইভ ব্যাচ আছে সেখানে আপনি ভর্তি হতে পারবেন। তো ভর্তি সংক্রান্ত যে সকল তথ্য, এই তথ্যগুলো জানার জন্য অবশ্যই এখানে যে আমাদের হটলাইন নাম্বারটি আছে এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে আমাদের 50+ কর্মী আপনাদের ফোন কল রিসিভ করার জন্য বা আপনাদেরকে তথ্য সরবরাহ করার জন্য তারা যুক্ত আছেন। যে কোনো সময় আপনারা কল করলেই বা এখানে মেসেজ করলেই আপনারা কি পেয়ে যাবেন, এবং এটি হচ্ছে চার্জ ফ্রি, আপনাদের পক্ষ থেকে কোনো ধরনের চার্জ কাটবে না। তো যেটি হচ্ছে যে 47তম ক্লাস কবে থেকে শুরু, অবশ্যই আমাদের ক্লাসগুলো মোটামুটি মার্চেই শুরু হয়ে যাবে। নতুন ব্যাচের যে ক্লাসগুলো এগুলো মার্চেই শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আর সরকারি চাকরি পাওয়ার সহজ উপায় কি? সরকারি চাকরি পাওয়ার সহজ উপায় কি? পড়াশোনা করা, এর বিকল্প কিছু নেই। মানে গুছিয়ে পড়তে হবে, এবং গুছিয়ে পড়ার ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে কোন চাকরির ক্ষেত্রে কোন ধরনের বা কোন টাইপের প্রশ্ন আসে, এই টাইপগুলো বুঝে বুঝে আপনাকে পড়তে হবে। মানে উড়াধুরা পড়লেই কিন্তু হবে না, আপনাকে গুছিয়ে পড়তে হবে। এই বিষয়টা কিন্তু আপনারা মাথায় রাখবেন, এবং আপনার লক্ষ্যটা নির্ধারণ করতে হবে যে হঠাৎ করে বিসিএস এর সার্কুলার হয়ে গেছে, এখন বিসিএস এর পড়াশোনা, 1 মাস করার পর দেখলাম এনটিআরসি সার্কুলার হয়ে গেছে, বিসিএস বাদ দিয়ে আমি কি করলাম, এনটিআরসি তে গেলাম। এনটিআরসির পর দেখা যাচ্ছে প্রাইমারি সার্কুলার হয়েছে, এখন কি প্রাইমারিতে যাব, প্রাইমারির পর ব্যাংকে সার্কুলার হয়েছে, এখন হচ্ছে ব্যাংকে যাব। এইভাবে যদি পড়াশোনা করেন অগোছালো, তাহলে কখনোই চাকরি পাওয়াটা সম্ভব না। এজন্যই আপনাকে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে। আমি যদি বিসিএস এর প্রিপারেশন নিই তাহলে আমার 11 থেকে 20 নিবন্ধন এনটিআরসি এটা মোটামুটি হয়ে যাচ্ছে, আর ব্যাংকের জন্য আমি আলাদা করে একটা প্রিপারেশন নিছি। মোটামুটি মোটা দাগে 2 ধরনের প্রিপারেশন নিলেই কিন্তু আপনার হয়ে যায়। তো যারা আছে বিদ্যাবাড়ি.com আমাদের যে ওয়েবসাইট, এখানে আপনাদের জন্য ফ্রি সার্ভিসগুলো আছে, অবশ্যই আপনারা দেখবেন। এখান থেকে আমাদের ফেসবুক পেজে নিয়মিত কি হচ্ছে, লাইভগুলো হচ্ছে, এগুলো আপনারা নিয়মিত দেখবেন। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল আছে, এখানে আমাদের বিভিন্ন ধরনের ক্লাসগুলো হয়। বিশেষ করে যারা অসচ্ছল আছেন তাদের জন্য আমাদের বিদ্যাবাড়ি পাবলিকেশনসের যে বইগুলো আছে সেই বইগুলো ফ্রিতে পড়ানো হয়। তো শিক্ষার্থীবৃন্দ যারা এতক্ষণ আমাদের সাথে দীর্ঘক্ষণ ধরে যুক্ত ছিলেন, প্রায় 2 ঘন্টা ধরে আমাদের লাইভটি চললো, তো এই লাইভে যারা যুক্ত ছিলেন এবং যারা এখনো অপেক্ষা করতেছেন যে আমার আসলে কি করা উচিত, ব্যাংকের প্রিপারেশন অত্যন্ত কঠিন, আমি যেটা মনে করি যে ব্যাংকের প্রিপারেশন অত্যন্ত সহজ। কারণ এই যে ইংরেজি ভীতি, আমাদের একটা ভয় আছে মনে, সেটা হচ্ছে ইংরেজি বুঝি না বা ইংরেজি প্রতি ভয়। আরে ভাই, বাংলা ভাষার থেকে ইংরেজি ভাষা অনেক অনেক সহজ একটা ভাষা, অনেক সহজ একটি ভাষা। বাংলায় হচ্ছে কোথায় 50টি বর্ণ আর ইংরেজিতে মাত্র 26টি বর্ণ, তাহলে হিসাব করেন অর্ধেক। তো বিশেষ বিশেষ টার্মস গুলো জানলেই কিন্তু আপনার হয়ে যায়। এজন্যই বলতেছি যে এই ভয়টাকে জয় করার জন্য আপনারা চাইলেই আমাদের ব্যাংক লাইভ বুলেট যে লাইভ ব্যাচ 3 আছে, এই ব্যাচ 3 তে আপনারা ভর্তি হতে পারেন। আমাদের যে ব্যাংকার স্যারেরা আছেন, বাংলাদেশ ব্যাংকের এডি আছেন, এখানে ডিডি আছেন, ওনারা আপনাদেরকে এত সুন্দর করে পড়িয়ে দিবেন, সেটা হচ্ছে যেভাবেই হোক না কেন আপনারা কি ব্যাংকের চাকরিটি খুব সহজেই পেয়ে যাবেন। ঠিক আছে, তো এতক্ষণ যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের যে পরবর্তী আয়োজনগুলো আছে সেগুলো দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। এখানেই আমি ক্লাসটি শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিদ্যাবাড়ির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।